মোটামুটি সিলেবাস, মানে আমি যা পড়িয়েছি এটাই সিলেবাস। আর তোমরা কোথা থেকে পড়বা? আপাতত মোটামুটি তোমরা যদি স্লাইড গুলো ফলো করো 100%ই কমন পাবা। সহায়ক হিসেবে অন্য কিছু ফলো করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু স্লাইড ফলো করলেই হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। আর মাঝে মাঝে জিজ্ঞেস করবো। হ্যাঁ নয়ন, কি বলছি, সিলেবাস কি বলো? স্যার অ্যামিনো অ্যাসিড, ফলো করতে স্যার বলছি আপনার যে কি? লেকচার শিট আছে এবং আপনার যে স্লাইড গুলো আছে সেগুলোই। হ্যাঁ, সেগুলোতে 100%ই আসবে, অর্থাৎ এর বাইরে আসার সুযোগ নেই, যদি আমি বেঁচে থাকি আর কি। ওকে। আর তোমাদের কুইজ কি কি থাকবে আর কি? কুইজে 25 মিনিটের কুইজ, খুব বেশি সময়, মোটামুটি একটু লম্বা সময় থাকবে। ট্রু ফলস থাকবে, এমসিকিউ থাকবে, ম্যাচিং থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, অ্যাজ ইউজুয়াল আর কি, যেগুলো থাকে আর কি। প্লাস কিছু ইলাবোরেশন থাকবে। ইলাবোরেশনটা কেমন হতে পারে? ধরো কোনো একটা শব্দ দিলাম তোমাদেরকে, এরকম অনেকগুলো সংক্ষেপ ফর্ম পড়াইছিলাম। তোমরা জানো, ধরো ইউএসএ, ইউএসএ এর ইলাবোরেশনটা কি হবে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এরকম আর কি। কিছুই বসতে পারি আমি, কারণ 25 মিনিট তোমাকে ব্যস্ত রাখতে হবে তো আমার। ওকে, মোটামুটি এই টাইপের কুইজ। তার মানে কুইজের মধ্যে নতুন নতুন অ্যাজ ইউজুয়াল রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেন 6 থেকে 7টা দিব। আমি এখনো শিওর নেই কয়টা দিব, মার্কস অনুযায়ী, যেহেতু 20 মার্ক, ওই অনুযায়ী 6 থেকে 7টা কোশ্চেন হবে, বেশি হবে না। প্রত্যেকটা কোশ্চেনের এ বি থাকবে। একটা কোশ্চেন এক্সট্রা দিব তোমাদের জন্য, মানে একটা কোশ্চেন ছাড়তে পারবা, তবে মনে রাখবা কোশ্চেনগুলোর অ্যান্সারের সাথে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানে হচ্ছে ফিগার আর কি, অথবা কোনো একটা ড্রয়িং যদি থাকে, কোশ্চেনের অ্যান্সার দিবা, পাশে একটা ইলাস্ট্রেশন দিবা। তাহলে এটা আমি পছন্দ করি আর কি। তাহলে আমার জন্য বোঝা ইজি হয় যে তুমি বুঝতেছো। মানে আমি সহজে ধরতে পারি যে তুমি বিষয়টা অ্যান্সার জানো কিনা। আসলে এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর হুবহু একেবারে শিটের মতো লিখার না লিখলেও হবে, সমস্যা নেই, লিখতে পারলে ওকে। একদম হুবহু হ্যাঁ, হুবহু শিটের মতো লিখার দরকার নেই। অথবা লিখতে পারলে লিখো, বাট কোনো সমস্যা নেই না লিখলেও। তুমি নিজের মনের মতো করে লিখো, কিন্তু মেন পয়েন্ট গুলো ঠিক রেখো, তাইলে হবে। ওকে, মানে একদম হুবহু মুখস্থ দরকার নেই, দিলে ওকে, ভালো করছো, মুখস্থ করছো। না মুখস্থ করলেও ফুল মার্কসের কোনো সমস্যা হবে না, কিন্তু ইলাস্ট্রেশনটা দেওয়ার চেষ্টা করবা। ওকে, আমার মনে হয় এটা একটা বড় ইনফরমেশন তোমাদের জন্য। আর কোশ্চেন টাইপ কি ধরনের কোশ্চেন হয়? আর ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, হয়তো কিছু কোশ্চেন আমি জানতে চাইবো যে স্টেট এটা, বা ব্রিফলি ডেসক্রাইব, হ্যাঁ, অথবা ন্যারেট, এগুলো দিয়ে আর কি বলবো যে কোনো একটা জিনিসের বর্ণনা দেও। এবং অ্যানালাইটিক্যাল থাকতে পারে কিছু কোশ্চেন, হয়তো কিছু একটা ইনফরমেশন দিব, তোমাকে অ্যানালাইসিস করতে বলবো জিনিসটা। বুঝতে পারছো? সেটা কেমন হতে পারে? ম্যাথমেটিক্যাল টার্ম হতে পারে, কিছু ম্যাথ থাকতে পারে টুকটাক। তারপরে কিছু ইনফরমেশন আমি দিব, তোমাকে বলবো এগুলো থেকে অ্যানালাইসিস করে, এটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। খুব বেশি যে থাকবে তা না। মানে আমরা একটু কি বলে, একটা পিরামিড আছে, ভুলে গেছি কি পিরামিড যেন বলে ওটাকে। কোশ্চেনের একটা পিরামিড আছে, আমাদেরকে কিছু কোশ্চেন অ্যানালাইটিক্যাল দিতে হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, এটা অবশ্যই মাথায় রাখবা, এটা আমাদের জন্য খুব ইজি হয় লেখাটা দেখাটা। কোশ্চেন গুলো ক্রোনোলজিক্যালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ 1 2 3, যদি 4 অ্যান্সার না দাও 5, মানে ক্রোনোলজিক্যালি দেওয়ার চেষ্টা। আহ যদি এখন প্রশ্ন করতে পারো যে স্যার আমি যদি 2 নাম্বারটা ভালো পারি, আমি কি 2 আগে দিব না? হ্যাঁ, দিতে পারো, ইটস ওকে। বাট যদি মনে করো যে না, আমি একটু ফাঁকা রেখে 2 অ্যান্সার শুরু করব, সেটাও পারো, কিন্তু চেষ্টা করবা ক্রোনোলজিক্যালি দেওয়ার জন্য। বাট ম্যান্ডেটরি না, বাট আমার ভালো লাগবে আর কি তোমরা ক্রোনোলজিক্যালি দিলে। তবে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হলো, ধরো একটা কোশ্চেনে 6 নাম্বারে এ দিছো, আর সাথে সাথে 6 নাম্বারে বি দিয়ে দিবা, কোনো স্প্লিট করা যাবে না, এটা ম্যান্ডেটরি। মানে 6-এর এ যদি দাও, সাথে সাথে 6-এর বি দিবা। না পারলে ফাঁকা রাখবা, পরে এসে এখানে আন্দাজে কিছু লিখে ফেলবা, যদি লিখতে চাও আন্দাজে লেখো, তোমার খাতা তোমার কলম, তুমি লিখতেই পারো। তবে এ এবং বি দুইটা ধরো 2 মাথায় যাতে না থাকে। এটা আমাদের ইভ্যালুয়েশনের সমস্যা হয়, অনেক সময় আমরা মিসগাইডেড হয়ে যাই, হয়তো তুমি 6 এ দিছো, আমি 6-এর মার্কস উঠে ফেললাম, আর বিটা আমি আর খেয়াল করতে পারলাম না, কারণ আমি বুঝছি যে বি শেষে দিয়ে দিছি। অনেক সময় এরকম আমরা মিসলিডেড হয়ে যাই।
আমরা চেক করি যদিও, তারপরে হয়ে যেতে পারে। এই জন্য এ বি আলাদা করে দেয়া যাবে না, স্প্লিট করা যাবে না। বুঝা গেছে? এ বি আলাদা করা যাবে না। নয়ন, বুঝতে পারছো কি বলছি? বলো তো আরেকবার। জি স্যার, বুঝছি। কি বুঝছো? স্যার আপনার অ্যান্সার করার সময় হচ্ছে ক্রোনোলজিক্যালি করতে হবে, এবং যদি কোনোটার এবি অপশন থাকে ক্রোনোলজিক্যালটা যদি কোনো। ম্যান্ডাটরি না। এখন যদি তুমি মনে করো যে না স্যার, আমি 2 নম্বরের অ্যান্সার ভালো পারি, এটা দিলে আমার কনফিডেন্স বাড়বে, ওকে দাও। বাট আমি আশা করবো যে তুমি 1 2 এরকম দাও। ওকে। ওকে স্যার। আর এটা তোমার উপরে, এটা অপশনাল, কিন্তু ম্যান্ডাটরি কোনটা? যে যদি কোনো অ্যান্সারের এবি অপশন থাকে তাহলে দুটা পর দিতে হবে। রাইট, পরপর দিতে হবে, এটা ম্যান্ডাটরি, এটার কোনো ছাড় নেই। ওকে, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার না এগুলো আমার নর্মাল ছিল, এবার আমরা একটু রিভিউ করি আর কি, কোনগুলো তোমাদের একটু ফোকাস দেওয়া উচিত। নর্মাল অ্যামাইনো অ্যাসিড কি, এটা দেখতে পারো। অ্যামাইনো অ্যাসিডের প্রোটোনেজেনিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, এটা বুঝাইতে গিয়ে তোমাদেরকে একটা এরকম চার্ট দেখাইছিলাম, তাই না? এই কোডন টেবিল মুখস্থ করার কোনো দরকার নাই, এটা এমনি জাস্ট দেখানো আর কি, কিভাবে 22টা, 22টা কিন্তু এটা মাথায় রেখো, 20টা আবার লিখে ফেলো না। ওকে। এরকম প্রোটোজেনিক কিভাবে হয় আর কি, কিন্তু কোডন টেবিল পড়ার দরকার নাই, কোডন টেবিল পড়ার দরকার নাই, এটা পড়তে পারো। ওকে। তারপরে সেলেনোসিস্টিন এবং পাইরোলাইসিন দুইটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। তারপরে নন প্রোটিনোজেনিক দুই একটা নাম মুখস্থ রাখবা। মিনিমাম 2টা থেকে 3টা মনে রাখবা নন প্রোটিনোজেনিক। বুঝতে পারছো? যে কোনো কিছুই, কারণ কোশ্চেন আসলে অনেক হবে, কারণ যেহেতু আমি একাই নিচ্ছি। বুঝতে পারছো? আসলে বাদ স্যার দেওয়ার, এগুলোর কাজ সহ মুখস্থ করতে হবে, নন প্রোটিনোজেনিক? এখন 2 একটা কাজ একটু মনে রাখলা, সমস্যা তো নাই। বুঝছি স্যার। বুঝতে পারো নাই? এখন অর্নিথিন, শুধু অর্নিথিন পড়লা, কাজ মনে রাখলা? কাজ কত একটা আছে, তুমি তোমার মতো করে কাজ মনে রাখো। স্যার এগুলোর স্ট্রাকচার কি মনে রাখতে হবে? না, কোনো স্ট্রাকচার পরীক্ষার জন্য মনে রাখার দরকার নাই। আই রিপিট, কোনো স্ট্রাকচার মনে রাখার দরকার নেই। আমি বলবো কোন স্ট্রাকচার তোমার রাখতে হবে। হ্যাঁ, ধৈর্য কম তো, একটু ওয়েট করো না, তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব আমি। আমি একটা জি স্যার। পজ দিব, দিয়ে তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব, সমস্যা নেই। এরপরেও কোশ্চেন আসলে তুমি করতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি একটা সুযোগ দিব তোমাদের। ওকে। আচ্ছা, এটা যায় না কেন? আচ্ছা, ওকে, গুড। আবার চলে আসছে। সেটা মিনিমাইজ করে দিই, হ্যাঁ। ওকে, গুড। হ্যাঁ। তোমরা এই নন প্রোটিনজেনিক কয়েকটা পড়ো, একটু দেখার চেষ্টা করো, অনেকগুলো আছে, সবগুলো পড়ার দরকার নেই, 2 3টা একটু পড়ার চেষ্টা করো। আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে, সেগুলো একটু তোমার বোঝার দরকার আছে, এগুলো একটু মাথায় রাখবা। আমি ক্লাসে যেগুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, এগুলো একটু ইম্পর্টেন্ট। কোনগুলা স্যার? আর আমি তো, এটা তো ক্লাস করলে তো তুমি বুঝতে পারো। যেমন প্ল্যান্ট রিলেটেড গুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন অ্যালেনিন, এটা প্ল্যান্ট রিলেটেড, এগুলো ইম্পর্টেন্ট হবে, যেগুলো প্ল্যান্টের সাথে খুব রিলেটেড। বুঝতে পারছো? যেমন এস মিথেলিন সিস্টিন সালফার স্টোরেজ, আসলে এভাবে বলাটা কঠিন, কারণ যেহেতু কুইজ থাকে তো। তবে তোমাদের এই নন প্রোটিনোজেনিকে 3 4টা তুমি মুখস্থ করলে হবে, সমস্যা হবে না তোমার, হোপফুলি। আর প্রোটিনোজেনিক গুলোর ভাগ যেগুলো আছে, পোলার, নন পোলার, এসিডিক, বেসিক, সবগুলো থেকে 2 3টা করে পড়বা। এবার আসো তোমার স্ট্রাকচারের, স্ট্রাকচার বলছি থিওরির জন্য হবে না, থিওরিতে কোনো স্ট্রাকচার তোমার আঁকতে হবে না। ধরো এরকম আমি একটা স্ট্রাকচার দিয়ে দিলাম, ফর, আমি দিতে পারি নাও দিতে পারি, আমি স্ট্রাকচার পছন্দ করি না, দিলে হয়তো একটা দিতে, কিন্তু তুমি বুঝতে হবে এটা ট্রিপ্টোফেনের ইয়াটা আর কি। এটুকু অন্তত তোমার জানা উচিত, কোনটা ট্রিপ্টোফেন, কোনটা প্রোলিন, কোনটা ভ্যালিন, কোনটা আইসোলিউসিন। বুঝতে পারছো? তবে এইসব ক্ষেত্রে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ধরো অ্যারোমেটিক গুলো ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড গুলো ইম্পর্টেন্ট, তারপরে বেসিক গুলো ইম্পর্টেন্ট, এরকম কিছু কয়েকটা স্ট্রাকচার একটু দেখে নিও। বাট স্ট্রাকচার আঁকতে দিব না, হয়তো কুইজে আমি একটা স্ট্রাকচার দিয়ে দিব, তোমাকে বলবো এটা কিসের স্ট্রাকচার, এরকম হইতে পারে হয়তো সর্বোচ্চ। আর এমনি নাম মনে রাখো কিছু, কারণ নাম তোমার মনে রাখলে কুইজ হবে তো অনেকগুলো, কোনো একটা কুইজে হয়তো দিয়ে দিতে পারি লাইসিন কি, আর্জিনিন কি, এরকম কিছু একটা দিতে পারি, কোন গ্রুপে পজিটিভলি চার্জ, নন পোলার, মানে এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আর এটা তো সিস্টেম
সিস্টিন আর সিস্টিনকে ডাইসালফাইড বন্ডেড করার চেষ্টা করছি। এগুলো দেখতে তোমরা বুঝতে পারবো, অনেকগুলো জাস্ট ছবি দিছি, যেমন এই ছবির তো কোনো ভ্যালু নেই, এটা জাস্ট দিলাম আর কি একটা ছবি। তুমি সিস্টিন যে পাওয়া যায়, সিস্টিন যে তোমার গ্লুটাথিওনের কি, এবং এটা যে ক্যারাটিন এবং এটা যে চুল স্ট্রাকচার করে, এটা একটু বোঝানোর জন্য দিছি। কিছু জিনিস আসলে এমনি দেয়া, বুঝতে পারছো? আর এটা যেমন দিচ্ছি একটু বোঝানোর জন্য যে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড গুলো, আর্জিনিন কোনটা, মিথিওনিন কোনটা, নন পোলার, পোলার গুলো যায় কিভাবে, কিছু জিনিস আসলে বোঝানোর জন্য, পড়ার জন্য না। ওকে। আর নিউট্রিশনের উপর বেস করে এসেনশিয়াল, কন্ডিশনালি, নন এসেনশিয়াল আছে। এর মধ্যে এসেনশিয়াল গুলোর একটু নাম মনে রাখো, কোনগুলো এসেনশিয়াল, বুঝতে পারছো? কোনগুলো এসেনশিয়াল এগুলো একটু মনে রাখো, কোনগুলো ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড, বিসিএ ফর ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড, কোনগুলো ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কত পার্সেন্ট, এগুলো তো বুঝতে পারছো, কুইজ টুইজ এগুলো থাকতে পারে। আসলে কুইজ আছে তো এই জন্য খুব বেশি শর্ট করা যাচ্ছে না। আর কোনটা থেকে কি আসে এটা একটু মাথায় রেখো, স্ট্রাকচার মনে রাখার দরকার নাই এগুলোর, বেয়ার ইন মাইন্ড। জাস্ট এই থ্রিওনিন থেকে কি হয়, মিথিওনিন থেকে কি হয়, লাইসিন থেকে কি তৈরি হয়, এরকম একটু মাথায় মনে রাখার চেষ্টা করবো আর কি। স্ট্রাকচার রাখার দরকার নাই। হিস্টিডিন থেকে হিস্টামিন হয়, এরকম হয়তো কুইজ টুইজ এরকম দিয়ে দিতে পারি, কিছু থাকতেই পারে, কুইজ অস্বাভাবিক কিছু না। ট্রিপ্টোফ্যান থেকে সেরাটোনিন হয়, বুঝতে পারছো? এগুলো তোমরা আসলে মনে রাখতে পারবা একটু, মানে কি বলে, একটু পড়লে পারবা, এগুলো কঠিন কিছু না, আমি দেখি নেই। এখান থেকেও কোনটা থেকে কি হয় এগুলো কোনো স্ট্রাকচার মনে রাখার দরকার নাই, জাস্ট কোথা থেকে কি তৈরি হয়, হিস্টিডিন থেকে হিস্টামিন তৈরি হয়, তুমি জানো। তাহলে প্রশ্ন করতে পারো স্যার আপনি স্ট্রাকচার দিচ্ছেন কেন, এটা বোঝার জন্য, আসলে স্ট্রাকচারটা অনেক সময় বোঝার জন্য যে কিভাবে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়েছে, একটা কার্বন ডাইঅক্সাইড চলে গেছে, কিভাবে এটা অ্যাটাচড হয়েছে দুইটা, মানে এই কার্বন ডাইঅক্সাইডটা চলে গেছে গিয়ে কিভাবে এটা অ্যাটাচড হয়েছে, এগুলো বোঝানোর জন্য। এগুলো আমরা মাস্টার্সে ডিটেলস আলোচনা করি, তোমাদের জন্য এগুলো জাস্ট আলোচনা আর কি, দেখানোর জন্য। অতএব এখানে পড়ার আসলে কিছু নাই। সামারি তো একবার করলাম, আরেকবার আসলো কেন। কন্ডিশনালি এসেনশিয়াল এটা একটু ইম্পর্টেন্ট, বিশেষ করে প্ল্যান্টের জন্য কখন কন্ডিশনালি এসেনশিয়াল হয়, এটা একটু মাথায় রেখো। এরকম দুই তিনটার হয়তো ছয়টা আছে, তো তোমাকে হয়তো ছয়টা বলবো, তিনটা তুমি লিখবা, আসতেই পারে এরকম, বুঝতে পারছো? তো ম্যামালসের জন্য পড়তে পারো কুইজের জন্য, বাট প্ল্যান্টসের জন্য ওটা বেশি ইম্পর্টেন্ট আর কি সব সময়, কারণ আমি প্ল্যান্ট, তোমরা প্ল্যান্ট সায়েন্টিস্ট হবা। বিশেষ করে আর্জিনিন দেখো প্ল্যান্টের জন্য কত ইম্পর্টেন্ট আর্জিনিন, তো এটা গুরুত্বপূর্ণ, আমি বারবার ক্লাসে এটা পড়াইছি। সো এখান থেকে কুইজ হতে পারে, থিওরি হতে পারে। তারপরে সিস্টিন তো গুরুত্বপূর্ণ প্ল্যান্টের জন্য, কখন কন্ডিশনালি হয়, কখন গুরুত্বপূর্ণ হয়, সিস্টিনটাও গুরুত্বপূর্ণ। আর এই অক্সিডেটিভ স্ট্রেসটা পড়ার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা পড়ার দরকার নেই। অক্সিডেটিভ স্ট্রেস জিনিসটা কি, ইমব্যালেন্স যখন হয় বিটুইন প্রোডাকশন অ্যান্ড রিয়েক্টিভ, এটা হচ্ছে আর কি অক্সিডেটিভ স্ট্রেস। এখন তোমাদের আসলে সিলেবাসে অক্সিডেটিভ স্ট্রেস নাই, জাস্ট বারবার টার্ম আসতেছিল এই জন্য একটু বোঝানোর চেষ্টা করছি অক্সিডেটিভ স্ট্রেস কি। এগুলো না পড়লেও চলবে, সমস্যা নেই। এই ইয়েটা পড়ার দরকার নাই, এই কি বলে এটাকে, এই পাথর পড়ার দরকার নেই, ঠিক আছে? নয়ন খুশি এবার? জি স্যার। গুড, মনোযোগ দিয়ে শুনো। আমরা সবাই হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ আছে, এবার বুঝে গেছে। ঠিক আছে, তোমরা সবাই খুশি, এটা শুনে খুশি। আচ্ছা, ফাইটোকিলেটিন, ফাইটোকিলেটিন এটা হচ্ছে তোমার পেপটাইড মেটাল বন্ডিং লিগ্যান্ডস। এটাও আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর হয়তো কুইজের জন্য একটু ইম্পর্টেন্ট হতে পারে, কারণ কারা কারা ফাইটোকিলেটিন তৈরি করে আর কি, এটা কুইজের জন্য থাক। আর এটার পাথওয়েটা নাও চলবে। ওকে, এই কি ব্যাপার, কি আবার খুশিতে হাসি দিছে? কারা করে স্যার ফাইটোক্লিটিং উদাহরণ কই স্যার? উদাহরণটা একটু ফাইটোপ্লেটিন এদিকটা পড়ো, পাথওয়েটা না পড়লেও চলবে। পাথওয়ে আমি খুব একটা দিচ্ছি না তোমাদের, জাস্ট পাথওয়ে গুলো বোঝানোর জন্য, কিভাবে হেভি মেটাল এনে এই কোষ গহ্বরে আসলে ভ্যাকিউলে কিভাবে ডিগ্রেডেট করে, পাথওয়ে গুলো আর কি বোঝানোর জন্য। কিন্তু
তোমার ইয়ার জন্য না আর কি। ওকে, আচ্ছা তারপরে আমরা যাই একটু, সরি, গ্লুটামিন। গ্লুটামিন তো ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, এই সাইকেলটা একটু পড়ো, এই একটা সাইকেল একটু পড়ো। কেন এই সাইকেলটা ইম্পর্টেন্ট? আগে বলছি প্ল্যান্ট নাইট্রোজেনকে কিভাবে আসলে অ্যাসিমিলেট করে, তোমরা জানো প্ল্যান্টের নাইট্রেট অন্যতম একটা খাবার, কিভাবে নাইট্রাইট, রিডাকটেস কিভাবে অ্যামোনিয়াম হয়, অ্যামোনিয়ামটা কিভাবে তোমার সাইটোসোলে গ্লুটামেট অ্যামোনিয়া বিক্রিয়া করে তোমার গ্লুটামেট সিনথেস কিভাবে গ্লুটামিন তৈরি করে, সেই গ্লুটামিন কিভাবে, মানে এই সাইকেলটার নাম হচ্ছে জিএস গোগার্ট সাইকেল। হ্যাঁ, কিভাবে আসলে প্ল্যান্ট অ্যামাইনো অ্যাসিডটা মানে নাইট্রোজেনটা থেকে অ্যামাইনো অ্যাসিডে কিভাবে কনভার্ট করে, এই নাইট্রোজেনকে কিভাবে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে, প্রশ্নটাকে বুঝে নিও। জিএস গোগার্টের মাধ্যমে কিভাবে প্ল্যান্ট মানে নাইট্রোজেন সোর্স থেকে অ্যামাইনো অ্যাসিডে ট্রান্সফার করে, এবং মানে এটা লং টার্ম স্টোরি মানে লং ডিস্টেন্স ট্রাভেল করে গ্লুটামিন হিসেবে, আর শর্ট গ্লুটামেট মানে শর্ট স্টোরেজ করে গ্লুটামেট। তোমরা এটা জানো, আমি খুব ভালো করে এটা বুঝাইছি। এটা একটু পড়ো, এটা ইম্পর্টেন্ট, গ্লুটামিন তো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে গ্লাইসিন কখন ইম্পর্টেন্ট হয়? কন্ডিশনালি এসেনশিয়াল গুলো প্ল্যান্টের জন্য সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এগুলো বলে লাভ নাই। তবে তোমাদের একটু মনে রাখা উচিত কোনগুলো স্যার খুব ফোকাস দিয়ে পড়াইছে, এগুলো হয়তো থিওরিতে দিবে, বুঝতে পারছো। যেহেতু কুইজ আছে, সো কুইজের কোনো বাবা মা নাই, মনে রাখবা কুইজ যে কোনো জায়গা থেকে হইতে পারে। তো যেগুলো কেটে দিছে ওইগুলো থেকে কুইজ দিব না, ভয় পাও না। ওকে, আচ্ছা, অসমোলাইট এটা পড়ার দরকার নাই, এই স্লাইডও বাদ, এটা জাস্ট বোঝানোর জন্য অসমোলাইটসটা জিনিসটা কি। হ্যাঁ, তবে কোন কোন অ্যামাইনো অ্যাসিড গুলো অসমোলাইট হিসেবে কাজ করে এটা একটু মনে রেখো, প্রোলিন এবং গ্লাইসিন, বুঝতে পারছো। এটা আগেও পড়াইছিলাম, প্রোলিন গ্লাইসিনের একটা অন্যতম ভূমিকা হচ্ছে অসমোলাইট হিসেবে থাকে। আর এই সাইকেল টাইকেল এগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো এমনি জাস্ট পড়াইছি, জাস্ট কোন অ্যামাইনো অ্যাসিড গুলো তোমার অসমোলাইট হিসেবে ভূমিকা রাখে এটা একটু মনে রাখার চেষ্টা করো। আর এটা পড়ার দরকার নাই, না এটা পড়ার দরকার নাই মানে জাস্ট প্রোলিনের ভূমিকা কি আর কি, এটা ওই প্রোলিনের ভূমিকা আসলে ওখান থেকে দিতে পারবা, এখানেই প্রোলিনের রোল আছে, স্ট্রাকচারাল রোল আছে, প্রোলিনের ভূমিকা আছে। এটা একটু শর্ট করে দেয় আর কি, কিন্তু তোমরা তো এই ইয়া দেখলে ভয় পাও, কি বলে এটাকে, এটা আসলে একটু দেয়া প্রোলিন কিভাবে সিগন্যালিং হিসেবে কাজ করে এটা পড়ার দরকার নেই। যাই হোক, তোমার ছোট মনের ভয় পাওয়ার দরকার নেই, আসলে পাথওয়ে আমরা 2-1 পড়াই। ব্লক ডায়াগ্রাম স্যার, হ্যাঁ সরি, এটা ব্লক ডায়াগ্রাম স্যার। হ্যাঁ রাইট, ব্লক ডায়াগ্রাম, কিছু ডায়াগ্রাম আর কি বোঝানোর থাক জন্য তাহলে cycle- বাদ স্যার। ঠিক আছে, বাদ দাও, সমস্যা নেই। এইভাবে বাদ দিতে দিতে তো আর কিছুই থাকবে না। আচ্ছা, যাই হোক, বাদ দিয়ে দাও, তারপরে এই স্লাইডটা বাদ, পড়ার দরকার নাই। টাইরোসিন কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে তো কথাই বলছিলাম আমরা, আসলে এই পাথওয়েটা পড়ার দরকার নাই, তোমরা পাথওয়ে দেখলে ভয় পাও, জাস্ট এটুকু মনে রাখবা টাইরোসিন থেকে কি তৈরি হয়, টাইরোসিনটা কিভাবে তৈরি হয় এটা একটু দেখার চেষ্টা করো। মানে যদি পরীক্ষায় আসে আমি টাইরোসিন পাথওয়ে দিব না কখনোই, হয়তো এই সাইডটা দিব টাইরোসিন, তোমাকে পাথওয়ে লিখতে হবে না, কারণ পাথওয়ে লিখতে গেলে তোমরা আবার ভয় পাও, থাক তোমাদের ভয়ের দরকার নেই। টাইরোসিন কিভাবে এই যে এইগুলো তৈরি করে এটা একটু পড়ো, এটা একটু পড়ো, টাইরোসিন থেকে কিভাবে প্লাস্টোকুইনন কি কি তৈরি হয় আর কি, কুইজ হয়তো থাকতে পারে, টাইরোসিন থেকে ভিটামিন ই, টোকোফেরল, সুবেরিন এগুলো হয় আর কি, ফিনাইলঅ্যালানিন থেকে কি হয়, এগুলো কুইজের জন্য হয়তো একটু গুরুত্বপূর্ণ, ট্রিপ্টোফেন থেকে কি হয়, এগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, কিন্তু পুরো সাইকেল তোমার পড়ার দরকার নেই, সাইকেলের ভিতরে একটু টুকটাক একটু পড়ার চেষ্টা করো। ওকে, আর টাইরোসিন তো এখানেও দেয়া আছে, লিমিটিং এনজাইম খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট, আরেকবার বলছি, এগুলো নর্মাল ক্রুড প্রোটিন, আর ম্যাথটা ভালো করে দেখে আসবা ক্রুড প্রোটিনের, ম্যাথ যেখানে থাকবে মনে রাখবা আরিফ স্যারের ফেভারিট হচ্ছে ম্যাথ, ম্যাথ এবং ক্যালকুলেশন, পরীক্ষায় অবশ্যই ক্যালকুলেটর আনবা। নয়ন কি বলছি বলো তো? পরীক্ষায় মাস্ট ক্যালকুলেটর আনতে হবে। রাইট, কারণ তোমার ম্যাথমেটিক্যাল কিছু টার্ম থাকতে পারে, যেখানেই ম্যাথমেটিক্যাল টার্ম দেখবা ওটাই মুখস্থ করে চলে আসবা, পরে কিন্তু প্রচুর ম্যাথ থাকবে,
এই জন্য মেয়েরা আমাকে অপছন্দ করে, কারণ মেয়েরা ছোট ম্যাথ দিলে ওরা ভয় পেয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের উপস্থিতি কত আসছে একটু আমরা দেখার চেষ্টা করি। কত আসছে বলো তো? নিয়ারলি 200। 86 ঠিক আছে, 186 স্যার। ভেরি গুড, ভেরি গুড। এটা তোমাদের জন্য এটা আপগ্রেডেড ভার্সন। নর্মালি তো এত এত ইনক্লুড করা যায় না আর কি। এটা 300-র মতো আর কি নিতে পারবে, তাই আর কি আমি বলছিলাম। আচ্ছা, ক্রুড প্রোটিন আসলে একটা হয়তো কোনো একটা তোমাদেরকে নাইট্রোজেন পার্সেন্ট, এটা কিন্তু পার্সেন্ট হবে, বেয়ার ইন মাইন্ড, টোটাল নাইট্রোজেন পার্সেন্ট। তোমরা এটা আমি স্লাইডে দিছিলাম, তোমাদের ভুলে গেছো হয়তো। নাইট্রোজেন পার্সেন্ট একটু দিব আমি হয়তো, তোমরা 6.25 দিয়ে গুণ দিয়ে দিবা। নর্মাল এগুলো প্রোটিন কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিভাবে এগুলো ইম্পর্টেন্ট, ইনকমপ্লিট কেন ইম্পর্টেন্ট, মেটাবলিক ফ্যাট, রাইট। এখানে এটা পড়ার দরকার নাই। এগুলো হচ্ছে কি আসলে বোঝার জন্য দেয়া। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এটা তাহলে আপনি দিছেন কেন? এটা বোঝার জন্য দেয়া আর কি। হ্যাঁ, যে কিভাবে আসলে এটা তৈরি করে। হ্যাঁ, তুমি এটা পড়তে পারো, এগুলো পড়তে পারো, গ্লুকোজেন কোনগুলো, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, গ্লুকোজেনিক কিটোজেনিকের দুই একটা উদাহরণ, এটা পড়তে পারো। এই সাইড পড়ো, এই সাইড জাস্ট বোঝার জন্য। এটা আবার মুখস্থ করে বসে দেখবো না, একেবারে এভাবে মুখস্থ করলা, পরে দেখলা আসলো না, মন খারাপ করবা। এগুলো আমরা এই যে এই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, এগুলো আমরা 2-1 পড়াবো তোমাদের। ফিউচারে তোমরা পাবা আর কি, টিসিএ সাইকেল পাবা ফিউচারে, এই পুরোটা টিসিএ সাইকেল, এই পুরোটা টিসিএ সাইকেল, এগুলো তোমরা পাবা ভবিষ্যতে। এগুলো সাইটেটাইজ কিভাবে তৈরি করা হয় এগুলো তোমরা পাবা, তাই এটার দরকার নেই। এই স্লাইডটা বাদ, ক্লিয়ার? স্লাইড বাদ না, এই অংশটুকু বাদ, এগুলো আছে। ওকে, বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, অ্যামিনো অ্যাসিড সিনথেসিস, এটা তো গুরুত্বপূর্ণ স্লাইড, এটা পড়বা অবশ্যই। ফিডব্যাক, এটা বোঝানোর জন্য। এখানে আসলে ফিডব্যাক কেন আনছিলাম, কারণ এই অ্যামিনো অ্যাসিড মানে অ্যামিনো অ্যাসিড সিনথেসিসটা 3টা পাথওয়ের মাধ্যমে হয়, এটা মনে রাখবা। অ্যামিনো অ্যাসিড সিনথেসিসটা 3টা পাথওয়ের মাধ্যমে হয়। যদি কোশ্চেন আসে বোঝার চেষ্টা করো যে অ্যামিনো অ্যাসিড সিনথেসিস কিভাবে হয়, অথবা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস কোন কোন পাথওয়ের মাধ্যমে হয়, বা কোন কোন পাথওয়ের অ্যামিনো অ্যাসিড সিনথেসিসে ভূমিকা রাখে। হ্যাঁ, এরকম যদি কোশ্চেন হয় তখন লিখবা গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, এইচএমপি শান্ট। এবং এটার অ্যামাইনো গ্রুপটা কে দেয়? অ্যামাইনো গ্রুপটা হচ্ছে গ্লুটামেট এবং গ্লুটামিন অ্যামাইনো গ্রুপ হিসেবে কাজ করে। আর রেগুলেশনটা কে করে? এটা ফিডব্যাক ইনহিবিশন রেগুলেশনটা হয়। তোমরা লাস্ট এনজাইমের ক্লাসে ফিডব্যাক ইনহিবিশনটা পড়ছো। এই অ্যামিনো অ্যাসিড কিন্তু ফিডব্যাক ইনহিবিশন হয়, অর্থাৎ যখন প্রচুর অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে যায় তখন সে সিগন্যাল দেয় এর আগেরকে, ভাই তুমি ব্লক করে দাও। এটা রেগুলেশন হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। আর অ্যামাইনো গ্রুপটা হচ্ছে গ্লুটামেট এবং গ্লুটামিন, আর 3টে হচ্ছে তোমার পাথওয়ে। এইগুলো হচ্ছে মানে এই কি বলে এই অ্যামাইনো অ্যাসিড বায়োসিনথেসিসের মেইন আর কি কম্পোনেন্ট এগুলো আর কি। ওকে, আচ্ছা, এটা তো। আর অ্যামাইনো অ্যাসিড বায়োসিনথেসিসের এই পুরোটা তোমার পড়ার দরকার নেই, পুরোটা পড়ার দরকার, এটা জাস্ট বোঝানোর আর কি, যে ধরো গ্লুকোজ 6 ফসফেট থেকে রাইবোজ ফসফেট হয়েছে, ওখান থেকে হিস্টিডিন হয়েছে। এখন এটা আসবে কিভাবে সেটা বলি। ধরো একটা গ্রুপ আসবে, ধরো আলফা কিটো গ্লুটারেট গ্রুপ, অ্যামিনো অ্যাসিড গুলোর নাম লেখ, তখন তুমি এই নামগুলো লিখবা। এখন আলফা কিটো গ্লুটারেট লিখে আবার এই পুরো সাইকেল দিয়ে আলফা কিটো গ্লুটারেট তোমার দেওয়ার কোনো দরকার নেই। শুধু আলফা কিটো গ্লুটারেট আসলে জাস্ট এই নামগুলো তুমি দিলে হবে। এই যে নামগুলো গ্লুটামেট, গ্লুটামিন, প্রোলিন, আর্জিনিন, এই 4টা দিলে হবে। তার মানে এই পুরোটা তোমার পড়ার কোনো দরকার নেই, জাস্ট তুমি বুঝার দরকার আছে আর কি, এটা বুঝার জন্য দিছি। এই স্লাইডটা কেন দিছি হাসানুল্লাহ? বোঝার জন্য স্যার। রাইট, পড়বা কোনটা? পর্ব এর পরে যে টেবলটা আছে ওটা। রাইট, পাইরুভেট। আর বুঝবা এখান থেকে, ধরো পাইরুভেট আসছে, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন কিভাবে আসছে, তখন এখানে যাবা পাইরুভেট কই আছে, পাইরুভেট কই, এই যে পাইরুভেট, এখান থেকে কি কি হয়েছে, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন হয়েছে। পাইরুভেট কোথা থেকে আসছে এটা বোঝার জন্য, এটা মুখস্থ করার জন্য। ওকে, আচ্ছা। পেপটাইড বন্ড তো নর্মাল, এটা বারবার কি কি ইন্টারাকশন গুলো থাকে,
এটা মনে রাখবা, কি কি আয়নিক বন্ড থাকে, কি কি ডাইসালফাইড বন্ড থাকে, মানে কোভ্যালেন্ট বন্ড, নন কোভ্যালেন্ট বন্ড কি কি থাকে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এগুলো যে কোনো ভাবে আসতে পারে। ওকে, আচ্ছা, এটা একটু মাথায় রাখবা যে কিভাবে ইন্টারেকশন হয়। যেমন লাইসিন অ্যাসপার্টিট কি বন্ধন তৈরি করে, হাইড্রোজেন না হাইড্রোফোবিক, ভ্যালিন ভ্যালিন কি করে, সেরিন থিওনিন কি করে, অ্যাসপার্টেট গ্লুটামেট কি বন্ড তৈরি করে, এগুলো ইম্পর্টেন্ট একটু। এখন এগুলো মনে রাখার জন্য তোমাকে আবার কোনটা পোলার কোনটা নন পোলার, কোনটা চার্জ কোনটা নেগেটিভলি চার্জড, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আর প্রত্যেকটা স্লাইডের কোশ্চেন বোঝার জন্য এটা একটু ট্রিক্স তোমাদের শিখাই। স্লাইডের হেডিংটা মাথায় রাখবো ভালো করে। হেডিংটা কি, হোয়াট সাইড চেইন ইন্টারেকশন প্রেজেন্ট, মানে সাইড চেইন ইন্টারেকশনটা প্রেজেন্ট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। মানে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে যখন এরা একটা সাইড চেনে থাকে তখন কি ইন্টারেকশন এদের হয়। চেনে থাকলে কিন্তু, এটা কিন্তু চেন ছাড়া না, এরা একটা পলিপেপটাইডের মধ্যে আছে, থাকার কারণে তাদের একটা ইন্টারেকশন আছে, কোভ্যালেন্ট নন কোভ্যালেন্ট একটা ইন্টারেকশন আছে। এটা কিন্তু তারা চেনে থাকার ফলে, চেনে থাকার ফলে এটা মাথায় রেখে, বুঝতে স্যার পারছো? এই তিনটার বাইরেও কি নতুন এক্সাম্পল আসতে পারে? কোন তিনটার বাইরে? যে স্লাইডে 3টে এক্সাম্পল দেওয়া আছে স্যার, হচ্ছে হুম, বন্ডের। আসতেই পারে, আসতেই পারে, নর্মাল। এই তিনটেই আমি দিতে পারি এমন তো কথা নাই, অথবা এই তিনটা থেকেও আসতে পারে, বাইরে থেকেও আসতে পারে, এটাই তো পরীক্ষা। স্যার এখান থেকে স্ট্রাকচার বেসড আসতে পারে, সরি, মানে স্ট্রাকচার দিয়ে কি আপনি বলতে পারেন যে দুটা কোনটার মধ্যে মানে হাইড্রোফোবিক বা আয়নিক তোমরা এরকম? স্ট্রাকচার নিয়ে এত ভয় পাও কেন আমাকে বলো তো? তোমার কাছে মাথায় এত আমি সবচেয়ে অপছন্দ করি স্ট্রাকচারকে, কারণ আমার মতে বায়োকেমিস্ট্রি মানে স্ট্রাকচার না, বায়োকেমিস্ট্রি অনেক জিনিস আছে। হ্যাঁ, বায়োকেমিস্ট্রিতে স্ট্রাকচার একটা ভূমিকা আছে, স্ট্রাকচার জানা উচিত, দেখা উচিত, বোঝা উচিত, কিন্তু ওটা মুখস্থ লেখা উচিত না। এটা আমি ঘৃণা করি, মুখস্থ লেখা। তুমি স্ট্রাকচার পাইলে তুমি হার্ডলি হয়তো দুই একটা পাবো কোনো একটা কোনা টোনা দিয়ে, বুঝতে পারো নাই কি? হ্যাঁ, জি তুমি স্যার। হয়তো, গুড, শেষ। আচ্ছা, তারপরে কি, এটা কখন প্রোটিন হয়, এগুলো তো ডেফিনেশন গুলো, এগুলো একটু দেখার চেষ্টা করবা। আচ্ছা, প্রোটিনের ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, কিসের উপর বেস করে, এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবা। কোনটা পাবা এটা আবার জিজ্ঞেস করো না, স্যার কোনটা পাবো বলেন, স্যার এটা এটা পুরোটাই আবার করবো জিজ্ঞেস স্যার? করো। আরে বাবা রে, পুরোটা কি স্যার আছে, কোনটা পাবো স্যার? ওই যে আবার বলে রুবিক্স কোডটা ইম্পর্টেন্ট স্যার, রুবিক্স কোড। কোনটা বলো, সিকিউ না এটা তো এমসিকিউ বলা স্যার? যাবে। এটা হচ্ছে ফাংশনের উপর বেস করে, এখানে দুইটা স্লাইড আছে, টাইপস অফ প্রোটিন বেসড অফ ফাংশন, তোমরা যে কোনো একটা মুখস্থ করো, অথবা দুইটাকে মিলাই একটা করলো, সমস্যা নেই, নিজে একটু মিলানোর সুযোগ দিছি। অবশ্যই টাইপ এবং একটা করে এক্সাম্পল মনে রাখবা, বুঝতে পারছো? এরা কি কাজ করে একটা করে এক্সাম্পল মনে রেখো, বুঝতে পারছো? তার মানে বেসড অফ ফাংশনের উপর বেস করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এরকম তুমি 4টা ভাগ মনে রাখলা, 5টা ভাগ দিলে তোমার নোবেল পুরস্কার দিয়ে দিব, বুঝতে পারছো? আর সাথে দুই একটা করে উদাহরণ মনে রাখবা, ফাংশনের উপর বেস করে, স্টোরেজের উপর বেস করে আছে। ফাংশনও ওকে, মনে রাখলাম স্যার, না খালি এগুলো একটু টাইপ পড়ার আর চেষ্টা উদাহরণ? তুমি কি একটা পড়তে চাচ্ছ, শুধুমাত্র গ্লুটেনিন পড়ে আসবা আর কিছু পড়বা না, তাই তো? এর স্টোরেজ প্রোটিন 5টা পড়তে কি লাগে, স্টোরেজ প্রোটিন 5টা পড়তে কি সমস্যা? তোমার তো এখানে শুধু কুইজ থাকবে না, তোমার তো রিটেনও থাকবে। রিটেন কি আমি একটা দিতে পারি যে একটা গ্লুটেনিন লেখো, এটা দিতে পারি আমি? রিটেন তো কিছু লিখতে হবে তোমার। 2 ঘন্টা তুমি কি করবা, কলমের মুখে কি করবা, স্টোরেজ প্রোটিনটা দেখে নিবা, কম্পোজিশনের উপর বেস করে কয় ভাগে ভাগ করতে পারি, নিউট্রিশনের উপর বেস করে কয় ভাগে ভাগ করতে পারি, এগুলো জাস্ট একটু দেখার বিষয়। স্যার আচ্ছা, একটা করে এক্সাম্পল মনে রাখলেই তো চলবে না, তাই না? একটা বা দুইটা, হার্ডলি দুইটা মনে রাখলে হবে, এর বেশি মনে রাখার দরকার নেই। ওকে, এখন সমস্যাটা হচ্ছে কুইজ, এটা হলো একটা সমস্যা, বুঝতে পারছো? থিওরির জন্য পার পেয়ে যাবা, কুইজে তো একটু পড়তে হবে, বুঝো নাই? সময় আছে, অনেকদিন সময় আছে, সিলেবাস খুব বড় না। আচ্ছা,
টাইপস অফ প্রোটিন স্ট্রাকচার এই স্লাইডে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং স্লাইড, কয়টা স্ট্রাকচারে ভাগ করা যায় এগুলো তোমরা পড়লে পারবা। প্রোটিনগুলো কিভাবে ফোল্ড করে ডাইসে, এগুলো তো অনেকগুলো স্লাইড হচ্ছে এমনি বোঝানোর জন্য। যেমন এই যে এই চিরুনি, এটার মধ্যে কি আছে ইনফরমেশন আছে, ডাইসালফাইড বন্ড কোকটার মধ্যে হয়, তো এটা তো লেখার কিছু নাই, হেয়ারে ডাইসালফাইড বন্ড থাকে বেশি। হ্যাঁ, তো এরকম আর কি কিছু স্লাইড আছে তোমার জাস্ট বোঝানোর জন্য আর কি, সুন্দর করা। আনফিনশন হাইপোথিসিস খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, আসলে এরকম ফিগারটা দিয়ে দিবা, এটা হচ্ছে 1 নাম্বার দিবা, এটা হচ্ছে 2 নাম্বার দিবা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এরকম দিয়ে দিবা, মনে থাকবে যদি আসে পরীক্ষা, এটাই যে আসবে তা না। আর এখানে কিছু বর্ণনা আছে, তুমি তোমার মতো করে বর্ণনা মানে তোমার মতো করে লিখে ফেলো, এটা দিবা, আর পাশে একটু বর্ণনা দিবা আর কি, ওইটা কিভাবে হয়েছে আমি তো বর্ণনা দিছি, ওটা এখানে আছে, তুমি তোমার মতো করে বর্ণনা ছোট করে ফেলবা আগে, আর ফাইনালি একটা কনক্লুশন লিখবা। ওকে, আগেই বলছি একদম শীটের মতো হুবহু যে তোমার হইতে হবে তা না, কিছু কিওয়ার্ড থাকবে। হুম, আমি পড়লে বুঝতে পারবো যে তুমি এটা পড়ছো কিনা, বা এটা বুঝতে, আমি পড়ি, তুমি মনে করো না যে আমি পড়ি না, যত খাতাই হোক না কেন আমি পড়ি। এই স্লাইড, আগের স্লাইড স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আনফিনশন এক্সপেরিমেন্ট, আসলে এটা ড্র করবা আর পাশে একটু বর্ণনা লিখবা আর কি হালকা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার লিখবা, মানে একই সাথে দিতে পারো, সমস্যা নেই, একই সাথে দাও, কিন্তু এটাকে 1 নাম্বার। ও আসলে প্রথমে এরকম টেস্ট করছিল, তারপরে এই টেস্টটা করছে, আমি একসাথে দিয়ে দিছি আর কি তোমাদের সুবিধার্থে। ওকে, তোমরা একসাথে দিতে পারো, সমস্যা নেই। আর স্যার এই সাপের মতো protein পেঁচানো জিনিসের নাম্বারগুলো মুখস্থ করতে হবে স্যার। কোনগুলো বুঝি নাই, কোনগুলো? এই যে স্যার স্যার আনফিনশন ওই যে হাইপোথিসিসের পেঁচানো পরীক্ষাটা জিনিসের নাম্বারগুলো কি মুখস্থ করতে হবে? এর আগের স্লাইড। এটা একটু মনে থাকলে ভালো আর কি, কারণ তখন আমরা বুঝতে পারবো 26-এর সাথে আসলে 84 বাউন্ড, এটা কিন্তু নিয়ম। ওরে আল্লাহ। এখন তুমি 26-এর সাথে নেটিভ স্ট্রাকচার কিন্তু 84, 72 সাথে 65, 110-এর সাথে 58, 40-এর সাথে কিন্তু 94, এটা হচ্ছে নেটিভ স্ট্রাকচার। এখন এটা যদি তুমি না দাও, এটা কিন্তু নেই, 94 নাম্বার অ্যামিনো অ্যাসিডের সাথে 40টা অ্যাটাচড হয়, ডাইসালফাইড বন্ডটা অ্যাটাচড হয়, বুঝতে পারছো? এটা কিন্তু ফিক্সড, এটা আবার ভুল নাম্বার দিলে তোমার তখন হবে না আর কি। নাম্বার না দেয়া থাকলে আমি বলতাম যে দেওয়ার দরকার নাই, কিন্তু এখন যেহেতু মানে নাম্বার অন্য কোনো আমরা নাম্বারিং রং দিতে পেন্সিল পারবে না, নিয়ে যাই, এরপরে ওই যে লালের সাথে লাল, হলুদের সাথে হলুদ মিলাই দেই। এরকম করা লাগবে স্যার? তুমি দেও, সমস্যা নেই, যদি নাম্বার মনে না থাকে দিতে পারো, সমস্যা নেই, কিন্তু উল্টা পাল্টা নাম্বার দিবা না। স্যার কয়েকটা নাম্বার কম দিলে হয় না স্যার? এই যে নাম্বার কম না, তুমি এই ধরো এই নাম্বার এই সিরিয়ালই থাকতে হবে এমন কোনো কথা নাই, বুঝতে পারছো? আচ্ছা, নাম্বারে তোমাদের সমস্যা, কিন্তু নাম্বার না হলে আমরা নেটিভ স্ট্রাকচারটা বুঝবো বর্ণনা কিভাবে? লিখে দিলাম স্যার, ফিগারে না দেখাইলাম। বর্ণনা ফিগার, বর্ণনায় পারলে তুমি ফিগারে পারবা না কেন? হ্যাঁ, ও যেটা বলছে হলুদের সাথে হলুদ, লালের সাথে লাল, এটা এরকম হইতে পারে, এটা নেটিভ স্ট্রাকচার চলে আসছে। যাই হোক, এটা তুমি নাম্বার মনে রাখো, 4-5টা নাম্বার মনে রাখা খুব কঠিন কিছু না, না পারলে তুমি ওই যে লাল নীল দিয়ে দিও, সমস্যা নেই। ওকে, কিন্তু বেস্ট হচ্ছে নাম্বার মনে রাখা, কারণ এটা হলো কালার নেটিভ স্ট্রাকচার। তোমাদের মনে থাকবে নাম্বার, এই কয়টা নাম্বার কিচ্ছু না, কালার মোবাইল নাম্বার মনে থাকে 4-5টা। হ্যাঁ, কালার কি করা লাগবে? কালার লাগবে না, নাম্বার হইলে কালার দরকার নেই। আর যদি কালার হয় তাহলে তোমার মেলা কালার নিতে হবে, এত কালার তুমি কই পাবা, এটা বাচ্চাদের মতো হয়ে যাবে না। আর এটাই যে পরীক্ষা আসবে এর কোনো গ্যারান্টি আছে? আসতে পারে, 50% চান্স। ওকে, তারপরে আমরা একটু আসি প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার গুলো কে দিছে, এটা একটু মাথায় রাখবা। লিনাক্স পলিং দিছে, আর কিভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো ইন্টারেক্ট করে, জিওমেট্রিক এরকম, এগুলো আসলে অনেকগুলো হচ্ছে নর্মাল এমনি পড়ার জিনিস। প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার এগুলো তো এখনো বোঝানোর জিনিস, ডাইহেড ডাল এগুলো বোঝানোর চেষ্টা করছি। রামাচন্দ্রন প্লট খুবই ইম্পর্টেন্ট, হয়তো কোনো একটা পাইসাই অ্যাঙ্গেল দিব, তোমাকে রামাচন্দ্রন প্লটে বসাইতে হবে, বুঝতে পারছো? হয়তো এরকম একটা পাইসাই অ্যাঙ্গেল দিব,
তুমি রামাচন্দ্র প্লট এঁকে ওখানে এরকম 4টা ইয়ে করে একটা জায়গায় তুমি বসাবা আর কি, এটা কোন জায়গায় বসবে, ধরো মাইনাস প্লাস হলে এই জায়গায় বসবে, কোন জায়গায় বসবে আর কি, এটা এই জায়গাটা বসায় দিবা, মানে বিটা শিট হলে বিটা শিট লিখবা, ওই জায়গার মধ্যে বসায় দিবা। বুঝতে পারছো কোনটা আলফা হেলিক্স কোনটা বিটা শিটে যাবে? রামাচন্দ্রন প্লট শেষ। যেমন এটা থেকে আসার কিছু নেই, এটা পড়ার দরকার নাই। গ্লাইসিন কেমনে থাকে, প্রোলিন কেমনে থাকে, এটা ধারণা দিছি। রাইট, কোন অ্যামাইনো অ্যাসিড গুলো আলফা হেলিক্স ফেভার করে, এটা গুরুত্বপূর্ণ। কোনগুলো আলফা হেলিক্স পছন্দ করে, কোনগুলো করে না, কোনগুলো হেলিক্স ব্রেকার, এগুলো মাথায় রাখবা। হ্যাঁ, হেলিক্স ব্রেকার কোনগুলো, যেমন প্রোলিন, গ্লাইসিন, এরা হলো হেলিক্স ব্রেকার। বুঝতে পারছো, হেলিক্স ব্রেকার এরা। চাও ফসফন মেথড একটু পড়বা, 3টা জিনিস আছে, 3টা জিনিস একটু মাথায় রাখবা, যে 6টার ভিতরে 4টা যদি 1.03 বেশি হয়, তাইলে যেমন একটা চার্টে যদি ধরো একটা চার্ট দেই, তাহলে তুমি 4টা দিবা, যোগ করবা, যোগ করে 6টার মধ্যে 4টা যোগ করবা, 4 দিয়ে ভাগ করবা, দেখবে 1.03 বেশি যদি হয়, তাহলে মনে করবা ওটা আলফা হেলিক্স। অথবা তুমি কতটুকু পর্যন্ত যাবা, 1টা পর্যন্ত যাবা, যতক্ষণ না একের কম না হচ্ছে পর্যন্ত তুমি চালায় যাবা। অথবা 6টা এভারেজ নিবা, 6 দিয়ে ভাগ করবা, আলফা হেলিক্স যদি 1-এর বেশি হয় তাহলে ভালো, আর যদি আলফা হেলিক্স আর বিটা শিট দুইটার এভারেজের মধ্যে আলফা হেলিক্সের এভারেজ বেশি হইলে আলফা হেলিক্স, বিটা শিটের এভারেজ হলে বিটা শিট। চাও ফেসম্যান মেথড। বুঝতে পারছো? জাস্ট 3টে সূত্র তুমি তোমার মতো করে যেভাবে বুঝছো ওইভাবে লিখার চেষ্টা করো। আচ্ছা, সেকেন্ডারির মধ্যে 3.6, 13, 3.10 এগুলো বলতে কি বুঝো? সুন্দর করে বুঝাইছি, তোমরা পারবা। পিচ কত, তারপরে হাইড্রোজেন বন্ডের মধ্যে যে একটা, এই যে কই, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড। এই হাইড্রোজেন বন্ডেডের মধ্যে কয়টা অ্যাটম, এটা কিন্তু নিচে হয়। 13 মানে 13টা, 10 মানে 10টা। পিচ কত, একটা আলফা হেলিক্সের পিচ কত, এটা মনে রাখো 5.4 আংস্ট্রন। এটা হলো 3.613 এর, 3.613 এর কিন্তু 5.4 আংস্ট্রন। অন্যগুলোর কিন্তু 5.4 না, এটা আমি অন্যগুলো তোমাকে পড়াই নাই, সবগুলোরই বর্ণনা আছে। তোমাদেরকে আসলে সবগুলো দেয়া যাচ্ছে না, কারণ তোমাদের লেভেল আমার বুঝতে হয়। বাকিগুলোর কিন্তু 5.4 আংস্ট্রন না, ওগুলো আরো ছোট। মানে 3.613-এরটার আংস্ট্রন হচ্ছে 5.4, এটা মাথায় রেখো। বিটা শিট 2টা আছে, প্যারালাল অ্যান্টি প্যারালাল, কোন জায়গায় আছে রামচন্দ্রন প্লটের। কিঙ্ক এটা জাস্ট একটু বোঝানোর জন্য, এটা পড়ার কিচ্ছু নাই। এমন প্রোলিনগুলো সাধারণত কিঙ্ক হিসেবে থাকে আর কি, মানে কিঙ্ক মানে একটু এই যে এরকম উঠানামা করে, যে বিটা শিটের এই উঠানামাগুলোর মধ্যে একটা বড় ভূমিকা রাখে কিঙ্ক। ওকে, এই স্লাইডে নাই কিছু পড়ার মতো। এই স্লাইডে জাস্ট বিটা শিটগুলোর রোল কি, এরা তোমার বিটা শিট ডিএনএ বাইন্ডিং এ থাকে, তারপরে মেমব্রেন কাজ করে, শেষ। এগুলো একবার দেখলে চলবে। এবার এক্সপেরিমেন্টাল স্ট্রাকচারের মধ্যে আমরা কিভাবে প্রোটিনের স্ট্রাকচারটা এক্সপেরিমেন্টালি আমরা ডিটারমাইন করতে পারি। যদি কোশ্চেন আসে তাহলে এক্সরে দিবা, এনএমআর দিবা, ক্রায়ো দিবা। আর যদি আমরা লিখি যে কিভাবে প্রোটিনটা আমরা প্রেডিক্ট করতে পারি, তাহলে হয়তো তুমি এই যে 3টা দিবা। আরেকটা আছে 4 নাম্বার আছে তোমার হচ্ছে এআই। 4 নাম্বার হচ্ছে কি, এআই। মাথায় রাখবো, পরীক্ষায় কিন্তু 4 নাম্বারটাও দিবা এআই, যদি আসে আর কি। প্রেডিকশন আসলে এটা দিবা, এক্সপেরিমেন্ট আসলে এটা দিবা, যদি 2টাই আসে তাহলে 2টাই দিবা। আর এটা হলো সেকেন্ডারি প্রোটিন, মানে প্রোটিন প্রেডিকশন মেথড, এটা কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? সেকেন্ডারি, জোরে বলো। সেকেন্ডারি। গুড, এতক্ষণ পরে একটু ক্লাসের আমেজ পাইছি। আচ্ছা, এতক্ষণ মনে হচ্ছে যে আমিই বলতেছি, তোমরা কেউ শুনতেছো না। সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন তোমরা ওই যে ইউটিউবে দেখবো, ওখানে আমি কারেক্ট করছি, এখানে কারেক্ট করা হয়নি। এটা কিন্তু সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। আমরা যেমন চাও ফেসম্যান মেথড ইউজ করছি, ওটা আসলে একটা অ্যালগোরিদম। বুঝতে পারছো, ওটা কম্পিউটার ওই অনুযায়ী করে, এই জন্য তোমরা অনেকেই সহজে বুঝতে পারতেছিলেন। কারণ অ্যালগোরিদম তো এটা কম্পিউটারের ভাষায় ওটা বোঝানো আর কি। এই জন্য অর দেয়, এটা দেয়, ওটা দেয়, লজিক দেয় যে 6টার ভিতর 4টা এরকম হবে, এরকম লজিক দেয়। দেখি তোমরা কেউ কোড যদি করে থাকো, আমি জানি না কোডিং এক্সপিরিয়েন্স আছে কিনা, কোডিং এ কিন্তু এরকম কিছু লজিক দেয়। বুঝতে পারছো? একটু দাঁড়াও, আমি একটু বন্ধ করি, ঠান্ডা লাগতেছে। ওকে,
গুড। তাহলে চাওফেসন মেথড এরকম হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কোনগুলো আ- বুঝতে পারি নাই। জুম করি ওই যে কথা বলা শুরু করে দিছে। আচ্ছা, থার্ড জেনারেশন কোনগুলো এগুলো একটু দেখার চেষ্টা করি আর কি। এটা সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচার। ওকে, এটা আসবে না, এগুলো এমনি পড়ানোর জন্য, বোঝানোর জন্য আর কি, যে এই তোমার এটার নাম কি, এটা হলো রোসেটা। রোসেটা সফটওয়্যার কিভাবে ডেভিড বেকার করছে, পুরস্কার পাইছে, তোমাদের নলেজ বাই করার জন্য এগুলো দেয় আর কি। লেভিনথ্যাল প্যারাডক্স খুবই ইম্পর্টেন্ট, ভালো করে লেভিনথ্যাল প্যারাডক্সটা পড়ে নিবা। তারপরে হচ্ছে তোমার, ওই আমার এখানে 192 জন দেখাচ্ছে। তোমরা কি আমাকে মেসেজ দাও এমনিতে? এখানে কিছু মেসেজ আসতেছে। হ্যাঁ স্যার, এখন 192 জনই আছে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আস্তে আস্তে এখানে চলে যাবে। পার্টিসিপেন্ট 192 জন, কিন্তু একটা ক্যামেরার পিছনে 4-5 জন আছে, সো আরো বেশি আছে আর কি। তাই? স্যার 350 জনই আছে স্যার। স্যার আমি হচ্ছে স্যার সেকশন 5 এ সিআর, আমরা একসাথে 4 জন ক্লাস করতেছি স্যার। বাহ, তোমরা এখন ওই যে ফুটবল ম্যাচের মতো, স্যার আমরা এখানে 4 জন আছি স্যার। ভেরি গুড, তোমরা ফুটবল ম্যাচ দেখার মতো আর কি, সবাই হুমড়ি খেয়ে হ্যাঁ বসে। স্যার, ল্যাপটপে ক্লাস করতেছি স্যার, ভালো লাগতেছে স্যার, ভেরি স্ক্রিন গুড, বড় আই আছে। অ্যাপ্রিসিয়েট ইট। তো অনলাইনে ক্লাস নিতে পারতাম, এক ক্লাস হ্যাঁ পারবো স্যার, না। অনলাইনে নিলে ভালো হতো স্যার, সব আচ্ছা ক্লাস ঠিক করতে আছে, জি ভালো স্যার, হতো। এরপর থেকে রাতের বেলা এরকম অনলাইনে ক্লাস হবে। ঠিক আছে, দিনের বেলায় এই অফলাইন, রাতের বেলায় অনলাইনে ক্লাস হবে, তাই তো? জি জি ঠিক স্যার, আছে, এটাই বুঝাই স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। পোলাপানে এরপরে কারেন্ট আবার একটু তোমরা, বেশি যাচ্ছে রাত্রে বেলায়। হ্যাঁ তোমরা আবার উঠে নিবা, স্যার রাতে প্রায় টিউশনই করাচ্ছেন। টিউশনি না নাকি স্যার, প্রাইভেট এগুলো পড়ে কিছু না? করবো না স্যার। না, কোনো টাকা পয়সা নেওয়া হবে না। ক্যামেরাম্যান আছে, তার ক্যামেরা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটু ফানে গেলাম, এবার আবার সিরিয়াসে চলে সামনে আসছি। গিয়ে এই সবাই মিউট করো। আচ্ছা, আমরা এবার, এটা হচ্ছে লেভিনথ্যাল স্যার, প্যারাডক্স। স্যার মেয়েরা বলতেছে যে মেয়েদের হলের অনেকের কানেকশন খুবই খারাপ, তাই ক্লাসটা রেকর্ড করতে। আচ্ছা রেকর্ড করো, সমস্যা নেই, রেকর্ড করো, কিন্তু রেকর্ড করে আবার সাইডে দিও না আর কি, তাহলে আরিফ স্যার বিপদে পড়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, রেকর্ড করো, সমস্যা নেই। রেকর্ড করার জন্য স্যার আপনার পারমিশন লাগবে। পারমিশন দিয়ে দিলাম তো। স্যার দিয়ে না পারমিশন। স্যার, স্যার আমি রিকোয়েস্ট করছি পারমিশন, স্যার একটু অ্যাকসেপ্ট করুন। ভাই আমি আমি আচ্ছা, এটা আমি করতে তো আসে নাই। পারমিশন ছাড়া রেকর্ড করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যেভাবে পারো রেকর্ড করে নাও। এখানে মার্কেট ক্যামেরা অফ কর, রেকর্ড মানে তো কি? খারাপই হবে। ও আচ্ছা, এটা তোমরা কিছু বলার চেষ্টা করছো। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি যাই, আমি এখানে কিছু আসে না, এই কে জানি কথা বলতেছিল, নাম শোনা যাচ্ছে না। আমার এখানে কোনো অনুমতি চায় না আর কি, অনুমতি চাইলে অনুমতি দিয়ে দিতাম আমি, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, যারা দেখতে পাচ্ছে না, তোমরা যারা দেখতে পাচ্ছ তারা একটু বললো আর কি, ওকে। আচ্ছা, আমরা একটু লেভিনথ্যাল প্যারাডক্সের কথা বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। লেভিনথ্যাল প্যারাডক্স অবশ্যই পড়বা, এবং লেভিনথ্যাল প্যারাডক্সের সলিউশনটাও সাথে সাথে দেখে নিও, এই যে আসলে এগুলো সব দিবা, লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, আনফোল্ডেড, মল্টেন গ্লোবিউল, নেটিভ স্ট্রাকচার, এগুলো সব দিয়েছি। লেভিনথ্যাল প্যারাডক্স খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে নাও পারে, 50% চান্স আর কি। কিন্তু আমি যেগুলো খুবই সময় নিয়ে পড়াই অথবা বারবার বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ তোমাদের মাথায় রাখতে হবে এগুলো স্যার পছন্দ করেন, মানে আমি যেগুলো পছন্দ করি স্বাভাবিক এগুলোই দিব, তার মানে এটাই দিব এটা না কিন্তু, ওকে, যেহেতু রেকর্ড হচ্ছে। আচ্ছা, প্রোটিন ফোল্ডিং, প্রোটিন ফোল্ডিং দুইভাবে হতে পারে, চ্যাপেরন আর স্পন্টেনিয়াস, দুইটাই ইম্পর্টেন্ট। চ্যাপেরনটা খুব ভালো করে পড়বা, কখন আসলে চ্যাপেরনটা হয় এটা ইম্পর্টেন্ট, কিভাবে আসলে চ্যাপেরন কাজ করে। চ্যাপেরন মিডিয়েটেড প্রোটিন ফোল্ডিং, এটাকে মলিকুলার চ্যাপেরন, হিটশক প্রোটিনকে মলিকুলার চ্যাপেরন বলে। হিটশক প্রোটিনগুলো চ্যাপেরন এবং চ্যাপেরোনিন, এই দুইটাই মিলেই কিন্তু চ্যাপেরন। যখন পরীক্ষা আসে চ্যাপেরন মিডিয়েটেড প্রোটিন ফোল্ডিং, এগুলো একটু দেওয়ার চেষ্টা করে টুকটাক, বুঝতে পারছো? চ্যাপেরন হচ্ছে নিউলি সিনথেসাইজড, ইউক্যারিওটিক কি একটু বোঝার চেষ্টা করে, এগুলো কুইজ যেহেতু আছে, কুইজের কোনো বাপ মা নাই, আগেই বলছি, কুইজের যে কোনো কিছু আসতে পারে, কোনাকানা দিয়ে একটা জিনিস আছে তুমি বাদ দিছো, উড়ে দেখলে কুইজে চলে আসছে। এই জন্য কুইজের জন্যই সমস্যাটা হয়, থিওরি হলে তোমরা সবই কমন পেয়ে যেতা। ওকে, আচ্ছা, এইচএসপি 70, এইচএসপি 90 না, আচ্ছা এইচএসপি 90 পড়ার দরকার নাই, যা বাদ দিয়ে দিলাম এই স্লাইডটা। এইচএসপি 90 থেকে কোশ্চেন করবো না,
ওকে, আচ্ছা, বুঝতে পারছো তো নাকি হাসান আব্দুল্লাহ? স্যার ওকে, এই স্লাইডটা বাদ। আর চ্যাপেরন মেডিয়েটেড প্রোটিন ফোল্ডিং আসলে এরকম একটু দেখায়ও কিভাবে 70-90টা ধরলো আগে, এটা হাফ হয়ে যায়, হাফটা কিভাবে আবার এই চ্যাপেরন, তোমরা তো আবার দেখাইতে পারবা না ওখানে, আরে তোমরা দেখাবা যে এটা কি এই স্যার এটা স্লাইড বাদ দেন। সরি, জি স্যার বাদ দেন। এই স্লাইডটা কি করব? এই স্লাইড বাদ দিব না, এটা আমার ফেভারিট স্লাইড, এটা কেন বাদ দিব? তোমরা খালি স্লাইড বাদ দেন, একটু পরে বলবেন স্যার কোনো পড়ানোর দরকার নাই, আপনি না স্যার দেন স্যার এটা দেন। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট না ওটা বাদ দেই, তুমি মনে করো না এমনি বাদ দিচ্ছি। ইম্পর্টেন্ট না না, আসলে ইম্পর্টেন্ট, কিন্তু মনে হচ্ছে যে তোমার লেভেলের জন্য এটা না, মজার টপিক এটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে ক্লাসে স্যার একটু তো বলতেন এটা পড়তে অনেক হবে ইম্পর্টেন্ট। রাইট স্যার রাইট। যেটা বলতে চাচ্ছিলেন স্যার ওটা একটু বলেন যে আসলে আমরা কেমনে লিখবো। আচ্ছা, আসলে কেমনে লিখবা, রাইট, এই তো ভালো কোশ্চেন। ধরো এটা আসছে, এটা যে আসবে এমন কোনো কথা নেই, আগেই বলে রাখি, তাহলে প্রশ্ন আউট হয়ে যাবে। যদি ধরো এটা আসে, তাহলে তুমি এখানে একটা টার্গেট পলিপেপটাইড লিখলা, এরকমই দিয়ে দিবা। তারপরে এখান থেকে তুমি কিভাবে দেখাবা, তখন তুমি দেখাবা যে এটাকে এইভাবে অ্যারো দিবা, অ্যারো দিয়ে এইভাবে লিখবা যে এটার মধ্য দিয়ে যায়, এইভাবে একটু কোনায় লিখে দিবা যে এটার মধ্যে দিয়ে গিয়ে ফাইনাল হচ্ছে নেটিভ স্ট্রাকচারে চলে আসে, শেষ। কারণ তুমি, আমি তো এটারে এইভাবে দিতে পারছি, তুমি তো এইভাবে দিতে পারবা না, তুমি এইভাবে অ্যারো দিবা। আর এটা দেওয়ার দরকার নাই, এটা না দিলেও চলবে, যে কোনো একটা দিও, এটা এটা একটাই সেম, তোমাদেরকে বোঝানোর জন্য আর কি ঢাকনা টুকনা সহ দিছি। তুমি এটা দিলেই মোটামুটি আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে, এটার ঢাকনা কিন্তু 10, HSP 10, আর HSP 60 হচ্ছে এটার বেসটা, বুঝতে পারছো? সোজা আসলে, তোমরা যদি একটু এই ইয়াটা ইউটিউবটা একটু ভালো করে দেখো, স্লাইডটা হাতে নিয়ে ইউটিউবটা শুনো, অথবা ইউটিউবে তো স্লাইড আছে, আমার মনে হয় না তোমরা খুবই 30-এ 30ই পাবা, এবং 30-এ 30 পেলে আমি 30 দিব, কিন্তু আর চেষ্টা করবা যত বেশি মার্কস এখানে নেওয়া যায়, এটা তোমাদের জন্য ভালো হবে আর কি। আমি মার্কস তুমি যা পাবা তাই দিব, কুইজটা বাড়াই সহজ না দিন, কমানো, সরি। কুইজটা একটু সহজ করলে ভালো হয়। আমি প্রশ্ন কঠিন করি না, কঠিন সহজ এই জিনিসটা আমার মধ্যে আসলে নাই, আমি যেটা ইম্পর্টেন্ট এটা দিই। এখন আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, তোমার আমি পেয়ে চাই না খুব বেশি, বুঝতে পারছো? মানে রবীন্দ্রনাথের ছোট মেয়ে জামাইয়ের নাম কি এটা বলি না, Just রবীন্দ্রনাথের নাম কি বা রবীন্দ্রনাথের ওয়াইফের নাম কি, হাইস্ট এটুকু যাই। আচ্ছা যাই হোক, সহজ কঠিন না, প্রশ্ন ইম্পর্টেন্ট এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে আর কি, তোমাকে একটু পড়তে হবে, ওকে। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে রোল ইন বায়োকেমিক্যাল ফাংশন, রাইট? এটা একটু দেখে নিও, এইচএসপির ভূমিকা কি, এটা 3-4 লাইন দেখলে হয়ে যাবে না। প্রোটিন মিসফোল্ডিংটাও পড়ো, এটাও একটু কি ইম্পর্টেন্ট কিনা। ইউবিকুইটিন প্রোটিজম পাথওয়ে খুবই ইম্পর্টেন্ট, বারবার ক্লাসে বোঝানোর চেষ্টা করছি। ইউবিকুইটিন প্রোটিজম পাথওয়ে আসলে কখন হয়, যখন মিসফোল্ডেড হয় প্রোটিন, মিসফোল্ডেড প্রোটিনটাকে রিসাইক্লিং করার জন্য ইউবিকুইটিন প্রোটিজম আসে। দেখো, কিছু কথা তুমি যেটা বুঝো তুমি এটা লিখে ফেলবা, শিটে ধরো এরকম নাই, কিন্তু তোমার মনে হয়েছে জিনিসটা হচ্ছে এটা, তুমি লিখতে পারো, আই অ্যাপ্রিসিয়েট ইট। একদম শিটের মতো হুবহু লিখতে হবে তা না, হ্যাঁ শিটে হয়তো কিছু জিনিস এভাবে লাইসিনের সাথে অ্যাটাচ হচ্ছে, ইউবিকুইটিন এভাবে দেখাইতে পারো, এটা শিট থেকে সহায়তা নিতে পারো, বুঝতে পারছো? মানে আমি একদম হুবহু শিট অন্ধ করে বলাটা ঠিক না, বাট আমি অ্যাপ্রিসিয়েট, মানে আমি এনকারেজ করি যে তোমরা নিজেদের মতো করে লেখো, আবার বানায় টানা ভুল লেখো না, আবার শিট স্ট্যান্ডার্ড ধরে শিটের মতো করে নিজের মতো করে লিখবা আর কি, ব্যাপারটা অনেকটা আমি জানি না তোমরা জানি না। ওকে, ইউবিকুইটিন পাথওয়ে খুব, এটার 2টা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, 3টা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সবগুলো আসলে মোরলেস সেমই। প্রোটিজম জিনিসটা কি একটু দেখো ভালো করে, কুইজ টুইজের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, ওকে। এর মধ্যে যে কোনো একটা তুমি দিতে পারো, যেটা তোমার ভালো মনে হয় ইউবিকুইটিন সিস্টেম, সেটা দেওয়ার চেষ্টা করো, ওকে। মধ্যে ধরো এটা একদম কমপ্লিট দেখানোর করছো, মানে যেটাতে তুমি কমপ্লিট বুঝাইতে পারবা, এখানে অনেকগুলো এটা আছে, এটাতেও বোঝানো যাবে, মিসফোল্ডেড আসলো, এর হচ্ছে আসলে মেকানিজমটা ম্যাক্সিমাম, এটাতেও বোঝানো যাবে, যে কোনো একটা দিলে হবে, আমি বুঝতে। আচ্ছা, এখানে 2টা কোশ্চেন কিন্তু আসতে পারে, একটা হচ্ছে ইউবিকুইটিন প্রোটিজম পাথওয়ে,
পাথওয়েটা কিভাবে করে আসলে, এনজাইম কিভাবে হেল্প করে, মানে প্রসেসটা কি, E1 E2 E3। আর এটা হচ্ছে প্রোটিন ডিগ্রেডেশন, মানে মিসফোল্ডেড প্রোটিনগুলোকে কিভাবে ডিগ্রেডেট করে, বুঝতে পারছো? তোমরা হেডলাইনগুলো একটু পড়ার চেষ্টা করো, তাহলে কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করবা। প্রত্যেকটা স্লাইড পড়ে চিন্তা করবা এটা কিভাবে কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আমি স্লাইডের একটা হেডিং দেখেই কোশ্চেনটা করব। ওকে, ধরো যদি এটা দেই প্রোটিন ডিগ্রেডেশন কিভাবে হয়, যদি ওটা দেই তাহলে ইউবিকুইটিন প্রোটিওজম পাথওয়ে কি বা সিস্টেমটা কি, বুঝতে পারছো? ওকে, এটাও পাথওয়ের অংশ। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর এটা তো পড়ার দরকার নেই, আগেই বলছি। এটা জাস্ট প্রোটিন টার্নওভার, এটা নিও, প্রোটিন টার্নওভারটা কি, জাস্ট বায়োসিনথেসিস, প্রোটিন সিনথেসিস এবং প্রোটিন ডিগ্রেডেশন, এটা একটা হোমিওস্টেসিসকে বলা হয় প্রোটিন টার্নওভার। এটা পড়ে নিও। প্রোটিন টার্নওভারটা আরো ওয়াইডলি পড়ানো উচিত ছিল আমার, আসলে আমি সময় পাই না তোমাদের প্রোটিন জিনিসটা নিয়েই আসলে। যেমন ধরো আমরা ফিশারিজে একটা কোর্সে আমি অফার করছি প্রোটিন কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মানে পুরোটাই প্রোটিন কেমিস্ট্রি। ওদেরকে হয়তো এগুলো ডিটেলস পড়ানো যায়, প্রোটিন টার্নওভার এটা খুব ওয়াইডলি ইউজ করা হয়। প্রোটিন টার্নওভারটা তোমাদের জাস্ট একটা স্লাইডে দেখানোর চেষ্টা করছি। এই সামারিয়াতে আর না যাই, এবার আসলে এনজাইমের ক্লাস হচ্ছে কম, 2টা হয়েছে মাত্র ক্লাস। সো স্বাভাবিকভাবে এনজাইম থেকে হয়তো একটু কোশ্চেন কম পাবা বলা ঠিক হবে না, তুলনামূলকভাবে হয়তো ওইদিকে একটু বেশি পাবা, এদিকে একটু কম পাইতে পারো। মানে ইকুয়াল একদম প্রোটিন এনজাইম 2টা মিলে ইকুয়াল কোশ্চেন হবে এরকম কোনো কথা নাই। যেটা একটু বেশি সময় পড়াইছি লম্বা, সেটা থেকে বেশি হইতে পারে, এনজাইম থেকে কম হইতে পারে, এরকম কিছু আর কি। আচ্ছা, এনজাইমের ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নিবা, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হইতে পারে এনজাইমের। স্বাভাবিক এনজাইম অ্যাক্টিভেশন এনার্জি, এটা বারবার পড়াইছি, এটা মাথায় রাখবা কিভাবে আসলে এনজাইম অ্যাক্টিভেশন এনার্জিকে লোয়ার করে। এটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে তুমি এই গ্রাফটা দিবে, এখানে 2-1টা কথা লিখে দিবে আর কি, বুঝতে পারছো? কথা 2-1টা লিখে গ্রাফ, এইগুলোতে আমি গ্রাফ পছন্দ করি। আগে বলছি যেটা সম্ভব হয় গ্রাফ দেয়া, ইলাস্ট্রেশন দেয়, এটাকে ইলাস্ট্রেশন বলে, আসলে গ্রাফ বলাটা ঠিক না, ইলাস্ট্রেশন। যেখানে ইলাস্ট্রেশন দরকার সেখানে ইলাস্ট্রেশন দেবে। এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি রিলেটেড কোনো কোশ্চেন থাকে এই স্লাইডটা থেকে আসবে। ক্যাটালাইটিক্যাল মেকানিজম মানে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কিভাবে ও লোয়ার করে এই ক্যাটালাইজিং মেকানিজমগুলোর মাধ্যমে। এগুলো স্ট্রাকচার কেমন, এগুলো থেকে আসতেই পারে। জাইমোজেন কি, খুবই ইম্পর্টেন্ট। তারপর জাইমোজেনকে অ্যাক্টিভ করতে হলে কয়টা প্রসেস, 3টা প্রসেস। হ্যাঁ, এগুলো ধরো জাইমোজেন সম্পর্কে শর্ট করে যদি লিখতে বলি তাহলে জাইমোজেন দিবা, 3টা দিয়ে দিবা। অথবা যদি ব্যাখ্যা দিতে বলি উদাহরণ 2-1টা দিয়ে দিবা। মেমাসে দিতে না পারো সমস্যা নাই, মেমাসে দিলেও হবে, প্ল্যান্টে দিলেও হবে, যে কোনো একটা দিলেও হবে। ওকে, কিভাবে অ্যাক্টিভেশন অফ ক্রাইমোটিপসিন, মানে যে কোনো, যদি বলি যে কোনো একটা জাইমোজেনের উদাহরণ দাও অ্যাক্টিভেশন, ক্রাইমোটিপসিন দিয়ে দিতে পারো। তবে এখানে কিন্তু নাম্বার মনে রাখতে হবে, 15-16, এর থেকে আবার 14-15 উঠে গেছে, এটা কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পারছো? নাম্বার খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে ইট জাস্ট এ নাম্বার, বাট ইট নট জাস্ট এ নাম্বার, এটা অনেক বড় একটা স্যার এই মেসেজ, ফিগার বাদ দিয়ে ফ্লো বুঝতে চার্ট পারছো? ফরম্যাটে দিলে কি সমস্যা হবে? ফ্লো চার্ট ফরম্যাটে একই তো, ফ্লো চার্ট ফরম্যাটে তুমি কিভাবে দিবা, এই পিকচার না দিয়ে একটা টান দিলে এটা মানে বোঝানোর চেষ্টা করছে ক্রাইমোটিপসিনটাকে কিভাবে আসলে অ্যাক্টিভেট করা যায়, বুঝতে পারছো? গামা ক্রাইমোটিপসিন কখন হয়, যদি 15-16 মাঝে একটা গ্যাপ হয়। ডেল্টা কখন হয়, যখন 14-15টা চলে যায়, তখন আসলে এই এই ডেল্টা ক্রাইমোটিপসিন হয়। আলফা ওইটাই ক্রাইমোটিপসিন স্যার, কখন হয়? মানে হ্যাঁ, স্যার ফ্লো চার্ট দিয়ে বুঝে বুঝে স্যার 14-15 চলে যাচ্ছে স্যার। ঠিক যদি আছে, এটা তুমি বুঝাইতে পারে বুঝাইতে তাহলে পারলে ঠিক হয়। আর ফিগার। আমি তোমার কথা বুঝতে পারলেই হয়েছে, ক্লিয়ার? আমি বুঝতে পারলেই হয়েছে যে তুমি পড়ছো, দ্যাটস ইট। এখন তুমি যদি উল্টাপাল্টা লেখো না, আমি কিন্তু পড়ি এবং তোমরা এগুলো দেখার সুযোগ পাবা। তুমি যদি চ্যালেঞ্জ করতে পারবে আমাকে, কোনো সমস্যা নেই, আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং আমি আশা করি যে তোমরা খাতা দেখতে আসবা। খাতা দেখতে কেন আসবা, কারণ হচ্ছে তোমার এই রাইটটা আছে, তুমি যেহেতু পরীক্ষাটা দিছো। হ্যাঁ, মার্ক বাড়তেও পারে কমতেও পারে, আমরা অনেক খাতা যোগ করি, 2-1টা হয়তো ভুল হইতেই পারে, এটা হিউম্যান এরর বলে একটা কথা আছে। যদি আমরা চেষ্টা করি
পড়ানো হয় কি? ওটা তো একটাই যায়। বলবো একটা, এটা বলা হচ্ছে না আমার জন্য। তাই তোমরা দেখতে পারো খাতা, সমস্যা নাই, অ্যাপ্রিসিয়েট। আমি খাতা দেখে ফেলবো খুব তাড়াতাড়ি সময়, পরীক্ষার সাথে আমি চেষ্টা করবো দেখে ফেলতে, তোমাদের মার্কস টানায় দেওয়ার চেষ্টা করবো। তারপরে যদি তোমরা কেউ মনে করো যে আচ্ছা খুব আশা ছিল অনেক পাবো কিন্তু আমি নেই, তখন তুমি আসতে পারো। ওকে, আচ্ছা আমরা একটু যাই। টেম্পারেচার কোএফিসিয়েন্ট ম্যাথ আছে, দেখে নিও ম্যাথটা ভালো করে। ওকে, এগুলো তো নর্মাল, এগুলো পড়বা। এগুলো আবার বাদ দিচ্ছি দেখে তুমি বাদ দিও না, এগুলো পড়বা। এগুলো আসতে পারে, এগুলো সহজ জিনিস, তোমরা এগুলো পারো। কোফ্যাক্টর কি, কোএনজাইম কি, আচ্ছা কোফ্যাক্টরের বলছি এটা পড়ার দরকার নেই, থাক। কোফ্যাক্টর জিনিসটা কি একটু একটু জানলেই হবে তোমার। এই এটা চারটা পড়ার দরকার নেই। ধরো আগে ওদেরকে দিতাম যে ম্যাগনেসিয়াম যেমন হেক্সোকাইনেসের সাথে কোফ্যাক্টর হিসেবে থাকে আর কি, তো তোমার জন্য এটা কমায় দিছি, থাক সমস্যা নেই, তোমাদের এমনি বড় হয়ে যাচ্ছে। প্রোস্টেটিক গ্রুপ কোএনজাইম পার্থক্য কি দেখতে পারো, পার্থক্য দিয়ে দিছি অলরেডি একটা, পার্থক্যটা পড়ে নিবা ভালো করে, কোনটা কোফ্যাক্টর হয়, কোনটা কোএনজাইম, কোনটা প্রোস্টেটিক গ্রুপ, এগুলোর মধ্যে পার্থক্যটা কি আসলে, এটাই ইম্পর্টেন্ট খুব। মেকানিজম কিভাবে কাজ করে, দুইটা মেকানিজম ইম্পর্টেন্ট। নমেনক্লেচার, এটা অবশ্যই মাথায় রাখবা, যে চারটা ডিজিট কি কি হইতে পারে, এগুলো তো নর্মাল জিনিস। স্যার নমেনক্লেচারের পার্ট থেকে প্রশ্নটা কিভাবে আসবে? সরি, নমেনক্লেচারের পার্ট থেকে প্রশ্নটা কিভাবে আসবে? আচ্ছা নোমেনক্লেচার থেকে কিভাবে আসতে পারে কোশ্চেনটা, নোমেনক্লেচারে হয়তো আমি দিতে পারি যে তুমি এরকম একটা ইসি নাম্বার দিয়ে দিতে পারি, তুমি এটার বর্ণনা করো, তখন তুমি 1 কি 11 কি 1 কি 6 কি, অথবা নোমেনক্লেচারে এখানে বলতে পারি যে চারটা ডিজিট কি কি হইতে পারে, তখন তুমি এটা দিয়ে দিবে আর কি। কোশ্চেন দুই ধরনের হইতে পারে, প্রত্যেকটাই পড়াশোনা। স্যার র্যান্ডম ইসি তো আমরা পারবো না, কারণ তো আমরা জানি না স্যার 1 2 3 এগুলো আমি কি স্যার। র্যান্ডম তোমাকে দিব না, তুমি কেন মনে করছো? আমি আগেই তো প্রথম বলছিলাম যে শীটের বাইরে কোশ্চেন দিব না। শীটে আমি দুইটা দিছি, তোমাকে কি আমি তিনটা দিব? শীটে দুইটা আছে, দুইটা দিয়ে হয়তো একটা আসবে, ওইটাই আসলেও স্যার। না, আসলে না। গুড, এবার হ্যাপি? তোমাকে আমি তো প্রথমেই বলছি যে 100% পাবা শীট থেকে, এর বাইরে থেকে তুমি কিছু পাবা না। ইউনিভার্সিটিতে রেজাল্ট করা খুবই সহজ, আমরা রেজাল্ট করছি না, আমরা কি তোমাদের মতো অত পড়ুয়া ছিলাম? পড়তাম হয়তো, অনেক কিছু করতাম, ডিবেট করতাম, এই করতাম ওই করতাম, সারাদিনই ব্যস্ত থাকতাম, পড়াশোনা কম করবো, তারপরে 3.8-এর নিচে রেজাল্ট কোনো সেমিস্টার আসেনি, বরং এর উপরে আসছে। যাই হোক, আমি তো জানি ইউনিভার্সিটিতে পড়া বেশি না, তোমাকে বুঝতে হবে স্যার কোনটা দিবে, এটা বুঝলে হয়ে যাবে তোমার। ওকে, তার মানে এখন পড়াশোনা বাদ দিয়ে দাও, আরিফ স্যার তাই বলছে নাকি? জি স্যার। ওই যে অল্প অল্প করবে। পড়াশোনা শুয়ে অবশ্যই শুয়ে করতে হবে, গেছে। পড়াশোনা অবশ্যই করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনার বিকল্প পড়াশোনা। কেউ ইমোজি শেয়ার করিয়েন না। এই এদেরকে গল্প শুরু করলে আর শেষ করা যাবে না। আচ্ছা তারপর আমরা একটু যাই ক্লাসিফিকেশন থেকে, তোমার 7টা ক্লাসিফিকেশন তো, তুমি 7টা কিন্তু পরীক্ষা দিলে সিরিয়ালি লিখবা, আমি ক্লাসে বলছিলাম তোমাদের। আবার বলি কেন, কারণ 4 গ্রুপে তো 4 ভাবে বলছিলাম, কাকে যে কি বলছি এটা নিয়েও কনফিউশন থাকে মাঝে মাঝে, এই জন্য আসলে একসাথে তোমাদেরকে স্লাইডগুলো নিয়ে আলোচনা, এটা যখন আসবে সিরিয়ালি দিতে হবে, এটার কোনো ভুল করা যাবে না, কারণ এগুলো হলো ইসি নাম্বার। ওকে, আচ্ছা। আর এখান থেকে যে কোনো 2টা বা 3টে একটু পড়ে রাখবা, যে কোনো 3টা পড়ে রাখো। এমনি তো কুইজে যে কোনোটা আসতে পারে, এই যে সমস্যা হচ্ছে কুইজে তো থাকবে। থিওরিতে যদি দেই যে কোনো 3টে আর কি, মানে আমি ফিক্সড করে দিব না, হাইড্রোলেস থেকে লাইসেন্স থেকে এরকম ফিক্সড করে দিব না যদি দেইও পরীক্ষা। ওকে, আচ্ছা এমনি পড়ো, সবগুলোই পড়ো, কারণ যেহেতু কুইজ আছে সবগুলোই পড়তে হবে। আহ তারপরে সবগুলো মানে হচ্ছে উদাহরণ 2-একটা মাথায় রেখো, ধরো একটা উদাহরণ দিয়ে বললাম এটা কি আইসোমারেজের কিনা, হ্যাঁ এরকম কিছু একটা থাকতে পারে আসলে। তারপর এগুলো তো একটু দেখবা, এগুলো নর্মাল, এগুলো বুঝতে পারছো সবই। ইকুয়েশন, মিকেলস মেন্টেন ইকুয়েশন যেগুলো আর কি, ইকুয়েশনটা একটু ভালো করে পড়ো, কোনটা ইকুয়েশন। তারপরে এটা পড়ার দরকার নেই আগে বলছি, কিন্তু বোঝার দরকার আছে, পড়ার দরকার নেই থাক। মানে কিভাবে আসলে ইয়াস থেকে তোমার একেবারে এসে 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 তোমার ভি ইকুয়াল টু ভি ম্যাক্স এস ডিভাইডেড বাই কে এম প্লাস এস চলে আসছে, যে এটাই ফাইনালটা কিভাবে আসছে এটা আর কি দেখানোর চেষ্টা করছিলাম।
নন মিকেলিস মেন্টেন এনজাইম যদি আমি বলি তাহলে এরকম হেডলাইনটা মাথায় রাখবা, নন মিকেলিস মেন্টেন এনজাইমস, সেগুলো কিভাবে বাই রিয়াকশনের মেকানিজমটা কি, যদি সেটা বলি তখন এটা দেখাবা যে এরা এরকম সাবস্ট্রেট স্পেসিফিক অর্ডারে বাইন্ড হয়, প্রোডাক্টও স্পেসিফিক অর্ডারে রিলিজ হয়, দুইভাবে হইতে পারে, একটা স্পেসিফিক অর্ডারে দিয়ে তারপর এটা দিলা, আবার প্রোডাক্ট স্পেসিফিক অর্ডারে রিলিজ হয়, ঠিক আছে। আর র্যান্ডম সিকোয়েন্সিয়াল হচ্ছে আরেকটা জিনিস, এটা আমি পড়াই নাই, তোমাদেরকে অর্ডার সিকোয়েন্সিয়ালটা পড়াইছি, বুঝতে পারছো, অর্ডারটা পড়াইছি আমি, র্যান্ডম সিকোয়েন্সিয়ালটা তোমাদেরকে পড়াই নাই, কারণ র্যান্ডমটা খুব ঝামেলা, ওটা তোমরা বোঝা কঠিন হয়ে যাবে স্যার তোমাদের। এই ট্রিগারটা কখন দিব স্যার, মানে ট্রিগারটার সিকোয়েন্স কি হবে? ফিগারটা সিকোয়েন্স তো এটাই হবে, অর্ডার সিকোয়েন্সিয়াল যখন হবে তখন এটা দিবা, মানে মেকানিজম বাই রিয়াকশনের মেকানিজম। তুমি এই স্লাইডের শব্দগুলো মনে রাখবা যে এটা কোন স্লাইডের, অনেক সময় কোশ্চেন আসবে তুমি বুঝতে পারতেছো না এটা কোন স্লাইডের, এই জন্য স্লাইড আগে আত্মস্থ করার চেষ্টা করবে যে স্লাইডটা আসলে কি রিলেটেড, এটা কি স্কিমিং বলি আমরা, হ্যাঁ পড়াশোনার কিছু টেকনিক আছে, এর মধ্যে অন্যতম আমার টেকনিক হলো স্কিমিং, স্কিম করা, মানে এখান থেকে তুমি ক্রিমগুলো বাইর করবা যে জিনিসটা আসলে কি, স্লাইডটা কি নিয়ে, এটাকে মাথায় রাখবা। এরপরে সিকোয়েন্সিয়ালি এটা দেখাইতেই পারবা, এ ঢুকছে এ ঢুকছে, কিউ উঠছে কিউ উঠছে, এটা অর্ডার সিকোয়েন্সিয়ালে। ওকে, লাইন বার্গটা যদি আসে পরীক্ষায় তাহলে কিন্তু এটা সহ দিতে হবে, এটা তো দিবাই প্লাস এটাও দিবা, এটা সহ দিতে হবে কিন্তু, বেয়ার ইন মাইন্ড লাইন বার্গ ওয়েবার প্লট যদি দেই তাহলে এটাও দেখাইতে হবে। ওকে, এনজাইম ইনহিবিশন খুবই গুরুত্বপূর্ণ, পড়ে নিবা, দুই ধরনের ইনহিবিশন, এটা আমি খুব ভালোভাবে পড়াইছি তোমাদের, ঠিক আছে, দুইটার পার্থক্য দেখে নিও, খুব ভালো মতো পড়াইছি এগুলো। আচ্ছা, রেট লিমিটিং এনজাইম, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক, আচ্ছা আমি স্টার মার্ক দেওয়াটা ঠিক হচ্ছে না, মানে এটা ইম্পর্টেন্ট আর কি। রেট লিমিটিং এনজাইমগুলো যদি আসে ডেফিনেশন দিবা, আর যে কোনো তিনটা বা চারটা তুমি মুখস্থ করবা, যে কোনো চারটা পাথওয়ে, এটাগুলো কিন্তু পাথওয়ে, এগুলো হচ্ছে এনজাইম, যেটা রেট লিমিটিং এনজাইম, তুমি পাথওয়েগুলো মুখস্থ করলা আর রেট লিমিটিং গুলো কয়েকটা মুখস্থ করলা, সমস্যা তো নাই নাকি? আচ্ছা, এরপরে ফিডব্যাক ইনহিবিশন, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা ফিডব্যাক ইনহিবিশন জিনিসটা কি, আসলে একটা ফিগার দিয়ে দিবা, এই ফিগার যে এটার মতোই হইতে হবে এমন কোনো কথা নাই, তুমি জাস্ট বুঝাইতে পারলে হলো যে ফাইনাল প্রোডাক্টটা আর্লি একটাকে ব্লক করলো, তবে আর্লি যেটাকে ব্লক করে সাধারণত এটা রেট লিমিটিং হয়, হ্যাঁ এরকম দুই একটা উদাহরণ দিলা, যেমন এটিবি ইনহিবিট করে ফসফোফ্রুক্টোকাইনেসকে, ঠিক আছে, আর এটা তো নর্মাল সামারি চলে আসছে শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোশ্চেন সেশন, তোমরা এবার একটু কোশ্চেন করো আমাকে। স্যার অনলাইনে রাইবোজাইম মনে হয় পড়াইছিলেন স্যার, ওইটার কি অবস্থা? অনলাইনে রাইবোজাইম পড়াইছি, রাইবোজাইম একটু দেখে নিবা, রাইবোজাইম তো একটু, আর তোমাদেরকে এখানেও তো এনজাইমের মধ্যে একটু রাইবোজাইমটা লিখছিলাম, ওটা স্লাইড শেয়ার করা হয়নি মনে হয় স্যার। না রাইবোজাইম আছে এখানে, এই ক্লাসের মধ্যে বোর্ডের মধ্যে পড়াইছিলাম রাইবোজাইম তোমাদেরকে, আমি যদি ভুল না করি। রাইবোজোমটা কি বাদ দেওয়া যায় না স্যার? এমনিতে অনেক শিক্ষা রয়েছে। রাইবোজাইম তোমার ওই ইয়েতে যা আছে, ভিডিওতে যা আছে ওরকম সবগুলো তোমার পড়তে হবে না, হয়তো রাইবোজাইম জিনিসটা কি দুইটা উদাহরণ মনে রাখবা, বুঝতে পারছো না, রাইবোজাইম জিনিসটা কি আরএনএ যেটা এনজাইম হিসেবে কাজ করে, দুইটা উদাহরণ মনে রাখলাম, শেষ তো। আমার ওই যে ডেফিনিশন একেবারে শীটের মতো হইতে হবে, দ্যাটস নট নেসেসারি, তোমার আন্ডারস্ট্যান্ডিং কি এটা আমি চাই। ওকে, তারপরে বলো, প্রশ্ন করার সময় নাম বলে প্রশ্ন করবা। বলো, আমরা 10 মিনিট কোশ্চেন শুনবো তোমাদের, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমাই। স্যার যে স্লাইড গুলা বাদ দিচ্ছেন ওইখান থেকে কি কুইজ আসার সম্ভাবনা আছে? না, যেগুলো একেবারে বাদ দিছি বাদই, কোনো কুইজ নেই। রূপা, তোমার বললাম না নাম বলে বলবা প্রশ্ন, রূপা ঠিক আছে, ভালো কোশ্চেন। স্যার স্যার এমসিকিউ এর জন্য কি স্যার 25 মিনিট পাবো আমরা কুইজের জন্য? তোমার নাম কি আগে বললো? আমার নাম মেশকাত শিহাব। হ্যাঁ মেশকাত, মেশকাত তো খুব ভালো ছেলে, সিরিয়াস। ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে, কি বলছিলাম মেশকাতের প্রশ্নটা স্যার ওই যে আপনি প্রথমে যখন দিলেন তখন দেখালেন যে কুইজের জন্য 25 মিনিট পাবো, আমরা তো নরমালি হ্যাঁ 20 মিনিট পাই স্যার। 20 মিনিট পাও,
জি তাহলে স্যার। 20 মিনিট। হ্যাঁ ওটাই স্যার। আচ্ছা আমি যতদূর জানি আমি একটু শুনে নিছি, তারপরও ওখানে পরীক্ষার হলে প্রশ্নের উপর লেখা থাকবে 20 বা 25 এরকমই হবে আর কি। 20 মিনিট দেয় স্যার, আর রিটেন দিয়ে 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, তাহলে ওরকমই হবে। তারপরে তোমার মানে এমন ভাবে সেট করব যাতে তুমি বসে না থাকো, আবার তুমি যাতে সময়ও পাও, এটা আমাদের মাথায় থাকতে হয়, বুঝতে পারছো? তানজিম হোসাইন হাহা রিয়েক্ট দিয়েছে নাকি কি রিয়েক্ট দিয়েছে, কিছু একটা দিয়েছে, যাই হোক। তারপরে তারপরে কি? স্যার রামাচন্দ্রন প্লট, হুমায়ুন জুমেশা রামাচন্দ্রন প্লটটা কি ওই যে ওইখানে যেরকম দেয়া আছে শীটে একটু গাঢ় হালকা করে ওইভাবে আঁকবো? না, শীটে যেরকম গাঢ় হালকা এরকম কিছু নাই, তুমি তোমার মতো করে আঁকবা, তুমি নর্মাল ভাবে আঁকবা, বুঝতে পারছো? জি স্যার। তুমি নর্মাল ভাবে আঁকো। ওই যে অ্যালাউড রিজন নন অ্যালাউড রিজনের কথা বলছো, তাই তো? রূপা না, কি নাম যেন, এটা হুমায়রা, এটা এসা। না ওরকম না, তুমি ধরো অ্যালাউড রিজন, ওখানে একটা ইয়ে আছে তোমার, দেখবা যে একটা টান দিয়ে বুঝায় এটা বিটা শিট, একটা টান দিয়ে বুঝে আলফা হেলিক্স, একটা টান দিয়ে বুঝে রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স, লেফট জি হ্যান্ডেড স্যার, আলফা স্যার হেলিক্স। হ্যাঁ এটা এইটুকু আছে। লিখলে হবে, এইটুকু লিখলে হবে, তোমার কালার করার দরকার নেই বসে বসে। ঠিক আছে, এমনি একটু জেনে রাখবা আর কি, ইয়েলো কালারটা হচ্ছে মোস্ট অ্যালাউডেড কোনটা, হাইলি অ্যালাউডেড কোনটা, রেডটা, রাইট? এগুলো একটু জেনে রাখবা এমনি কুইজের জন্য, ঠিক আছে এসব। তারপরে এরপরে কে? স্যার আমাদের সেকশন 3 এ যে শীট দেওয়া হয়েছে সেটা ওই যে তোমার নাম নমেনক্লেচার অফ কি আগে বলো? স্যার যিনি হ্যাঁ, যিনি, বলো। নমেনক্লেচার অফ এনজাইমস এর পরে কয়েকটা আর কি আমরা আমাদের সেটা একটি কয়েকটা পেজ নাই স্যার, যদি একটু ওগুলো বের করতেন, একটু স্ক্রিনশট নিন। আমি তো ইয়েতে দিয়ে দিছি, কি বলে এটা, স্যার আমাদের ওই পিডিএফটা তো পাইনি। তাই? কোন সেকশনের? হ্যালো, কোন সেকশন বলো তো? স্যার স্যার সেকশন 3। শীট পিডিএফ করছে স্যার, একটু মানে সিআর এর কাছে আছে তো, সামনের দিন দিবে, সামনের ক্লাসে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর তুমি না পাইলে অনলাইনে আছে, অনলাইন থেকে তুমি, স্যার সিআর প্রিন্ট করছে স্যার, মানে আচ্ছা ঠিক সামনের আছে, দিন সিআর ক্লাসে দিন দিবে ঠিক স্যার। আছে। তারপর তোমাদের কাছে যদি পিডিএফ না থাকে আমাকে বইলো, আমি পুরা ওভারঅল পিডিএফটা দিয়ে দিব তোমাদের সফট কপির জন্য, সমস্যা তো নাই। আর আচ্ছা অথবা আমার ভিডিওতে আছে, ভিডিওতে সেম স্লাইডই, ওখান থেকেও নিতে পারো, তোমাদের স্যার প্রচুর আপনি এখন ম্যাটেরিয়ালস। আমাদের হচ্ছে কিছু বাদ দিয়ে দিলেন তো ওটাতে, এখন যে ওটাতে ছিল এই জন্য বললাম, আচ্ছা কিছু কিছু ঠিক ইম্পর্টেন্ট আছে, ও আগে দিয়ে। যেহেতু চাইছে, কোনটা বলো, কোনগুলো বাদ দিছে ওইগুলো? স্যার নমেনক্লেচার অফ এনজাইমস এর পর থেকে। নোমেনক্লেচার অফ এনজাইম, এটা তো বাদ দিছি, নোমেনক্লেচার অফ এনজাইম কই? এই যে এটা, এখানে তো কিছু বাদ দি নাই, দেখতে পাচ্ছ? তুমি স্ক্রিনশট নিতে থাকো, কোনটা যে তুমি নিবে এটাই বুঝতেছি না আমি। ওকে, জি হয়েছে স্যার এটা তোমার? তো আচ্ছা ঠিক আছে, আমি যাইতে থাকি, ও নিতে থাকুক। এটা তো ছিল। ওকে, এসা, এসা না কি যেন নাম, আচ্ছা যাই হোক, আঞ্জুম না কি নাম, ওকে। তারপরে বলো। আসসালামু আলাইকুম স্যার, স্যার মাহফুজ মোল্লা। স্যার, এগুলো স্যার সবগুলো ইম্পর্টেন্ট। স্যার এন হ্যাঁ, ফিনসেন হাইপোথিসিসের স্যার তৃতীয় দাঁড়াও, স্লাইডটা ওর স্যার। কথাটা একটু শেষ করি, এই মোল্লা, ওর কথাটা একটু শেষ করি। হ্যাঁ বলো, কি বলতেছিলা? স্যার এই স্লাইডে সবগুলোই কি ইম্পর্টেন্ট? স্লাইডে সবগুলো ইম্পর্টেন্ট এটা ঠিক না আসলে। স্লাইডের কোশ্চেন দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার থিওরি আর একটা হচ্ছে কুইজ। কুইজ সাধারণত কোনাকানি দিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন চলে আসে। আর থিওরির জন্য আমি যেটা বলছিলাম যে তোমরা এই 6টা সিরিয়ালি মুখস্থ করবা, 7টা, আর যে কোনো 3টার বর্ণনা শিখবা, যে কোনো 3টা তোমার ফেভারিট। যদি আমি থিওরিতে দিই তাহলে এই ধরনের দিব। আর কুইজের ব্যাপারে কোনো কথা নাই ভাই, কুইজ তোমার এগুলো আসলে কিভাবে দিবা, রাইট? একটা ভালো কোশ্চেন রাইজ করছে। এগুলো আসলে তোমার এই যে এই স্ট্রাকচার দেওয়ার দরকার নেই। তোমরা কি দেখতে পাচ্ছ কলম অথবা কি? জি স্যার। আচ্ছা,
স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ধরো আসলে এটা দেওয়ার দরকার নাই, মানে স্ট্রাকচার দেওয়ার দরকার নাই, তুমি নাম দিলেই হবে। ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, এখানে ট্রায়োস ফসফেট আইসোমারেসে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আসছে, এটা লিখলেই হবে। তোমার এই যে এই ফিগারটা ড্র করার দরকার নাই। আমি বুঝতে পারছি যে ফিগার তুমি বুঝতে পারছো। ওকে, তুমি আসলে ফিগার গুলো হচ্ছে বোঝার জন্য, স্ট্রাকচার গুলো। আমার কথা বুঝতে পারছো? ওকে স্যার, জি স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো, ওই যে মোল্লা কি বলতেছিলা? স্যার এন ফিনসেন হাইপোথিসিসের স্যার 3 নাম্বার স্লাইডটা স্যার বুঝি নাই স্যার। এনফিনসন হাইপোথিসিস 3 নাম্বার স্লাইড বোঝার দরকার নাই, এখন তো তোমার বোঝানোটা কঠিন হয়ে যাবে রে ভাই। কি বুঝো নাই বলো ওটা একটু আমাকে দেখি। স্যার এটা স্যার পুরাটাই বুঝি নাই স্যার। এখন পুরোটা তো বোঝানো যাবে না মোল্লা। মোল্লা জি স্যার। কই? তোমাকে এখন পুরোটা কিভাবে আমি বুঝাবো? তুমি কারো কাছ থেকে একটু হেল্প নিতে পারবা? কেউ একটু ওকে বুঝাইতে ইউটিউবে পারবা? তো ক্লাস আছে স্যার আপনার, হ্যাঁ, ইউটিউবে তো আপনার ক্লাস ইউটিউবে আছে। দেখো মোল্লা, হ্যাঁ ইউটিউবে সব দিয়ে আছে। ইউটিউবে স্যার ভালো করে ইউটিউবে আছে বোঝানো মোল্লা, স্যার, ওখান আমার থেকে দেখো। নাহলে এটা এটা কঠিন কিছু না, এটা খুব সহজ কিছু, বুঝতে পারছো? 3 নাম্বার মানে কি, এই স্লাইডটা। আচ্ছা, তুমি আগে একটু দেখো, দেখে বোঝার চেষ্টা করো, হোপফুলি পারবে। এটা কঠিন কিছু না, তুমি জাস্ট এটা ফোকাস করো, এটা অনুযায়ী লেখালেখিগুলো করো আর কি, বুঝতে পারছো? ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। এটা মূলত বোঝানোর জন্য যে কিভাবে 100 পাস হয়, বুঝতে পারছো? কিভাবে 100 পাস হয় এটা বোঝানোর জন্য এটা। এটা মানেই যে এটা এটা পরীক্ষা দেওয়ার দরকার নাই তোমার, মানে 100 পাস কিভাবে হয় এটা বোঝানোর চেষ্টা করছে, কিছু জিনিস আসলে এমনি বোঝানোর চেষ্টা করছে, বুঝতে পারছো? ধরো ওকে স্যার। এটা এটা 100 পাস কিভাবে হয় এটা বোঝানোর চেষ্টা করছে। ওকে, ঠিক আছে মোল্লা, সমস্যা নেই, হোপফুলি তুমি বুঝবা। তারপরে হ্যালো স্যার, আমি রাতুল। হ্যাঁ রাতুল বলো। জি স্যার, এই যে স্যার আমারও রামাচন্দ্রন প্লট নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার মনে করেন আপনি প্রশ্নতে দিয়ে দিলেন ফাই আর সাই অ্যাঙ্গেলটা আপনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ মাইনাস এত প্লাস এত অথবা যেভাবেই দিচ্ছেন। এখন স্যার হ্যাঁ আমরা চাই এটা যে ফিগারে যখন আমরা ড্র করব, মানে হ্যাঁ কোয়াড্রেন্ট আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ, হ্যাঁ আমি মনে করলাম এটা ফার্স্ট কোয়াড্রেন্টে গেল, তাহলে কি স্যার ওইখানে আমি পয়েন্ট গুলো ড্র করবো কি করে? এখানে যেরকম আপনি পয়েন্ট তো তোমার স্কোয়ারের ড্র মধ্যে। করার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনটা ভালো। তুমি আন্দাজের উপরে 120 কোন জায়গাটা হইতে পারে, 140টা কোন জায়গা হইতে পারে, এরকম একটা জায়গা তুমি ফিক্সড করবে। আসলে আমি যেটা দিব ওটা পুরো কোঅর্ডিনেট জুড়েই থাকবে, মানে পুরো কোঅর্ডিনেটে ওটা ছাড়া আর অন্য কিছু থাকবে না। তুমি এটা উল্লেখ করবে এটা কি আলফা হেলিক্স না বিটা শিট নাকি তোমার লেফট হ্যান্ডেড না রাইট হ্যান্ডেড, এটা একটু উল্লেখ করবা আর ওখানে লিখে দিবা, শেষ। মানে ওখানে বসায়া পাশে লিখে দিবা। আসলে ওখানে বসাইলে আমি বুঝতে পারবো যে তুমি রাইট হ্যান্ডেড আলফা হেলিক্সের ঘরে বসাইছো না বিটা শিটের ঘরে বসাইছো। তাহলে আমি যেই কোয়াড্রেন্টে পড়ছে, মানে যেই ঘরে পড়ছে ওই ঘরের ভিতরে আমি লিখে দিব এটা বিটা শিট অথবা যা আছে হ্যাঁ তাই, মানে সেটাই তো লিখবা, আর কি লিখতে মানে হবে? ওই সাইডে লিখে দিব আর হ্যাঁ বাকি তুমি এখন 3 ফাঁকা 120 থাকবে। বাই 120 আর 130 একটা আন্দাজ আছে তো মানুষের যে 120 হ্যাঁ এখানে হবে, 130 এখানে হবে। এটা 0 থেকে 180 বলছি না, হ্যাঁ হ্যাঁ। এদিকে 0 থেকে 180, তো তুমি ওইরকম একটা আন্দাজে বসাবা। তোমার একদম অ্যাকুরেট গড় করে 1 2 1 2 এটা গুণ করার দরকার নেই। মানে তোমার 180-র কাছে 170 থাকবে, এখন তোমাকে 120 দিলে 170 কাছে তো তুমি নেওয়া ঠিক হবে না, তাই না? জি তোমরা স্যার এগুলো বুঝছি। পারবা। তারপরে বলো আর কি কোশ্চেন? নাই স্যার। ওকে, থাক। তাহলে এগুলোই থাকুক। আর কারো কোশ্চেন যদি না থাকে, কয়টা বাজে? ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক, তোমাদের হোপফুলি ভালো হবে। এরপরেও যদি তোমরা না বুঝো, তবে আমি এটা পছন্দ করি না পার্সোনালি আসা আর কি। না বুঝলে তোমরা ওই আমার ইউটিউবে ভিডিওতে কোনোভাবে একটু তোমরা নক দেওয়ার চেষ্টা করো, যদি না বুঝো তাহলে আমি ওখানে বোঝানোর চেষ্টা করবো, তাহলে সবাই বুঝতে পারবা। এটা একটা হতে পারে। পার্সোনাল মেসেজ দিয়ে বোঝানোটা আমি পছন্দ করি না আর কি, বুঝতে পারছো? আর না পারলে বুঝবা তোমরা হোপফুলি, আর অনেক ম্যাটেরিয়ালস আছে। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের অনেক মূল্যবান সময় দিয়েছো তাই। থ্যাংক ওকে, ইউ আল্লাহ স্যার। হাফেজ, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। স্যার। ওয়ালাইকুম স্যার। দোয়া করে যেন পরীক্ষায় ভালো করতে পারি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।